জাননন, কোথায় তুই? প্লিজ কাম ব্যাক। তুই হীনা নিঃশ্বাস চলছে না আমার। অর্ণ চিৎকার করে উঠল। আকাশ ফুঁড়ে বেরিয়ে গেল সেই আর্তনাদ। মুহূর্তেই জঙ্গলের নিস্তব্ধতা কেঁপে উঠল। অর্ণর সময় থমকে গেল, কিন্তু চোখ দুটো যেন আগুনে দগ্ধ হচ্ছে। শ্বাস বন্ধ করে হাঁটু গেড়ে বসে থাকল কয়েক সেকেন্ড। ঘাম ভেজা কপাল বেয়ে একটা ছোট্ট ফোঁটা গড়িয়ে পড়ল থুতনির কিনারে। শরীর অনড়, কিন্তু ভেতরে এক অস্থির জলোচ্ছ্বাস। অর্ণর হাত দুটো মুঠো হয়ে আছে। রক্ত চলাচল থেমে যাওয়ার মতো শক্ত করে চেপে রেখেছে। চারপাশ থেমে গেছে। পাখিরা ডানা গুটিয়ে ফেলেছে, হাওয়া নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। আকাশের আলো ম্লান, পাতার নড়াচড়া নেই। নীরবতা এতটাই গভীর, যেন শব্দ বলতে কিছু এই জগতে ছিলই না। অর্ণ তখনও ঠাঁই নত হয়ে বসে আছেন মাটিতে। একজন মানুষ নন, এক টুকরো গলতে থাকা শিলাখণ্ড। চারপাশের মানুষগুলো অর্ণকে দেখছে। সাজ্জাদ রেজা বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছেন সামান্য দূরে, নীরব দৃষ্টি। যেখানে গর্ব, যন্ত্রণা আর অপার অসহায়তা একসাথে লুকিয়ে আছে। বন্ধুরা, সহযোদ্ধারা, যারা অর্ণকে চিনেছে একজোড়া ঠান্ডা চোখ, শানিত সিদ্ধান্ত আর নিঃশব্দ নেতৃত্বের জন্য, তারা আজ চুপ। শ্বাস টানতে ভুলে গেছে যেন। কারণ তারা কিছু দেখছে, যা তারা কখনো দেখেনি। একটা শিলাদৃঢ় মানুষ, একটা অভ্যস্ত অভিমান, একটা নিঃশব্দ গর্ব। মাটির ওপর ভেঙে যাচ্ছে, না শব্দে, না ভাষায়। শুধু এক নীরব চিৎকারে, যার কম্পনে পৃথিবী থেমে যায়। তারা শুধু তাকিয়ে থাকে, চোখে বিস্ময়, গলার ভেতর জমে থাকা এক অনুচ্চার্য ব্যথা। সাদি, মারিদ, অভি, মেহেদি ছুটে এলো অর্ণর কাছে। সাদি অর্ণর কাঁধে হাত রেখে ভরসার সহিত বলল, ক্যাম ডাউন ভাই, তুই এভাবে ভেঙে পড়লে আমরা কার শক্তিতে দাঁড়াব? ওই বেকুব অবাধ্য নারীকে খুঁজে এনে দে সাদ। আমি নিঃশ্বাস নিতে পারছি না ওকে ছাড়া। অর্ণর কণ্ঠ কাটা ব্লেডের মতো। ঠান্ডা, ধারালো, আপোষহীন। কিন্তু কেউ গভীরভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। তার কণ্ঠের নিচে লুকিয়ে আছে হারানোর শব্দহীন অভিজ্ঞতা। সাজ্জাদ রেজা দাঁড়িয়েছিলেন কিছুটা দূরে। তার চোখে চেনা সেই দৃশ্যটা আবার ফিরে এসেছে। মাটিতে নত হয়ে থাকা ছেলেটা, মাথা নিচু, ভেতরে ধসে পড়া এক মানুষ। এমন করে অর্ণকে তিনি একবারই দেখেছিলেন। অর্ণর মায়ের মৃত্যুর দিন। তখনও মুখে কোনো শব্দ ছিল না, শুধু চোখের কোণে ধরা এক অদৃশ্য আগুন, আর থেমে থাকা শ্বাস। আজকেও ঠিক তেমনই। সাজ্জাদ রেজা এগিয়ে এলেন। পেছনে থেকে এসে নতজানু ছেলের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, চুপচাপ, স্তব্ধ। অনেক বছর হয়েছে বাবা ছেলের মধ্যে আর আগে মতো সহজ আচরণে কথা হয় না। আড্ডা হয়নি, অথচ একই বাড়িতে থাকে কথা হতো। তবুও তাদের মধ্যে হাজার মাইল দূরত্ব। সে ধীরে ধীরে হাত বাড়ালেন। তার সেই পুরনো, শক্ত মুঠো আজ যেন নরম হয়ে এলো। অর্ণর মাথায় হাত রাখলেন তিনি। আঙুলের ডগা চুলের ওপর বুলিয়ে গেল, একবার, দুবার। চাপা কণ্ঠে, দম আটকে আসা গলায় তিনি বললেন, শান্ত হও অর্ণ, আমরা তো সবাই একসাথে বিন্দুকে খুঁজছি। পেয়ে যাব দেখো। সাজ্জাদ রেজার কণ্ঠে কোনো আদেশ নেই, নেই সান্ত্বনার প্রচেষ্টা। আছে এক নিষ্প্রকাশ দুঃখ, আর এক অভিভাবকীয় মেনে নেওয়া। অর্ণ উপরে কঠোর, অর্ণ কেবল থমথমে গলায় সুধাল, ব্রিং মি মাই স্প্যারো। আমার চড়ুইকে এনে দাও ড্যাড, ওকে না পেলে আমার অস্তিত্ব হারিয়ে যাবে। আমিও হারিয়ে যাব ওর মতোই। সাজ্জাদ রেজা শুনল ছেলের কথা। কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না। পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি বিন্দুর খোঁজ। কোথায় হারিয়ে গেল মেয়েটি? মীরাও অসুস্থ হয়ে পড়েছে মেয়ের চিন্তায়। মারিদ গম্ভীর গলায় বলে ওঠে, এসইউভি গাড়িটির শেষ লোকেশন তো এই জঙ্গলেই দেখা গেছে। তাহলে সেটা এত তাড়াতাড়ি উধাও হয়ে গেল কি করে? অর্ণ শুনল তবে কোনো রেসপন্স করল না। সে পুনরায় হুকুম দিল জঙ্গলের প্রতিটি কোনায় কোনায় সূক্ষ্মভাবে সার্চ করতে। পুনরায় আবার শুরু হলো একটি শ্বাসরুদ্ধকর অভিযান। ঘন জঙ্গলে নেমে এলো সন্ধ্যা, আর রাষ্ট্র তার নিঃশ্বাস চেপে বসে আছে এক নিখোঁজ নারীর খোঁজে। জঙ্গলটা যেন ধীরে ধীরে গিলে নিচ্ছে সূর্যের শেষ আলোটুকু। পশ্চিমের আকাশে এখনও কিছু রক্তিম রেখা ছড়ানো, কিন্তু নিচে, পাতার ফাঁকে, কাণ্ডের গভীরে ততক্ষণে ছায়ারা জেগে উঠেছে। হাজার হাজার লাইটের আলোয় পুরো জঙ্গলটা দিনের মধ্যেই স্বচ্ছ। হঠাৎ করে নেমে আসা সেই স্তব্ধতা ভেঙে যায় যান্ত্রিক গর্জনে। উঁচু আকাশ কাঁপিয়ে নেমে এলো হেলিকপ্টার। তার নিচে ঝুলে থাকা সার্চলাইট যেন সময়কে সাদা আলোয় ধুয়ে দিতে চায়। আলো পড়ে গাছের মাথায়, পাতা কাঁপে,
আর পাতার ফাঁকে যেন ছায়ারা পিছলে যায়। ভূপৃষ্ঠ থেকে কয়েকশো ফুট উপরে থাকা সেই যন্ত্রমানব চোখে যেন শকুনের দৃষ্টি। তার ভেতরে বসে থাকা অপারেটর কাচের স্ক্রিনে অনুসন্ধান করছে মানুষের শরীর থেকে নির্গত উষ্ণতা, নিঃশ্বাসের অদৃশ্য বাষ্প। নিচে জঙ্গলের ভিতর গা ঢাকা দিয়ে ছড়িয়ে পড়েছে হাজার হাজার সেনা পুলিশের ছায়া। তারা কথা বলে না, শুধু ইশারায় চলে। পাতা মারায় না, শুধু তার নিচে দেখে খুঁজে পাওয়া যায় কোনো চিহ্ন আছে কিনা। কারো হাতে AK-47, কারো হাতে নাইট ভিশন গগলস, কেউ বা কুকুরের গলায় বেঁধে দিয়েছে হিট সেন্সর। জঙ্গলের ঘ্রাণ শুকছে প্রশিক্ষিত পশু। এক জায়গায় বসানো হয়েছে মোবাইল ফ্ল্যাডলাইট, যেন রাত নামলেও অন্ধকার প্রবেশ না করতে পারে। চারদিকে ছোট ছোট বেস ক্যাম্প, যেখান থেকে রিলে করে যাচ্ছে থার্মাল ক্যামেরার রিডিং, আওয়াজের তরঙ্গ, নিখোঁজের সম্ভাব্য অবস্থান। তারা খুঁজছে একজন নারীকে, কোনো সাধারণ নারী নয়, লেফটেন্যান্ট কর্নেল শেখ নওফিল অর্ণর স্ত্রী। আর তার খোঁজে যেন রাষ্ট্র দাঁড়িয়ে গেছে জঙ্গলের মুখোমুখি। আকাশ, ভূমি, প্রযুক্তি সব একজোটে। হেলিকপ্টারের ভেতর বসে থাকা পাইলট হেডসেট কানে লাগিয়ে বলে উঠল, স্যার, হোয়াইট পয়েন্টে মুভমেন্ট ডিটেক্টেড, ৩৫ ডিগ্রি উত্তর পূর্বে। ফোকাস সার্চলাইট। অর্ণ হেলিকপ্টারের ককপিটে বসে মনোযোগ দিয়ে স্ক্রিনে নজর রাখছে। ফ্লাইট সিমুলেটরের মতো স্ক্রিনটি উজ্জ্বল, কিন্তু গা ডাক এলাকা দেখতে কিছুই দেখা যাচ্ছে না। অর্ণ রাশভারী গম্ভীর গলায় আদেশ করল, ওপেন FLIR ক্যামেরা। পাইলট সায় দেয়, ইয়েস স্যার। স্ক্রিনে জঙ্গল পরিষ্কারভাবে ফুটে ওঠে, গাছপালার মধ্যে তাপমাত্রার পরিবর্তনগুলি দেখা যায়। অর্ণ কাঁপানো হাতে নিয়ন্ত্রণ নেন, ক্যামেরার স্ক্রিনে দৃষ্টি নিবন্ধ করে। হেলিকপ্টার ঘুরে গেল জঙ্গলের শেষ প্রান্তে। আলো পড়ল সেই নির্দিষ্ট অঞ্চলে। পাতার ফাঁক দিয়ে এক মুহূর্তের জন্য কিছু একটা যেন কেঁপে উঠল। জঙ্গলের সেই শেষ প্রান্তে হঠাৎ করেই দাউদাউ করে আগুন জ্বলে উঠল। নিচে থাকা সেনারা থেমে গেল। সবাই দম আটকে তাকিয়ে রইল আলোয় জ্বলজ্বল করা জঙ্গলে। হঠাৎ করে বাতাস ভারী হয়ে ওঠে। দূরে আকাশের কোনায় একটা কালো বিন্দু ক্রমশ বড় হতে থাকে। গর্জন ওঠে প্রথমে নিঃশব্দে, তারপর শব্দ যেন ছুটে আসে বাঘের মতো। হেলিকপ্টার, জঙ্গলের খোলা একটা ক্লিয়ারিং, গাছপালার ফাঁকে তৈরি করা সাময়িক ল্যান্ডিং জোন। সবাই প্রস্তুত, কিন্তু তবু চোখে চাপা দুশ্চিন্তা। প্রোপেলারের শব্দে আকাশের চামড়া ফেটে যাচ্ছে যেন। ডালপালা কাঁপছে, নিচে শুকনো পাতাগুলো বিক্ষিপ্ত হয়ে উড়ে যাচ্ছে, কাদামাটির সাথে ধুলো মিশে ঘূর্ণি তুলছে। হেলিকপ্টারটা সেই আগুন থেকে কিছুটা দূরে নামছে নিচে। ধীরে, নিশ্চিত হয়ে, চারপাশটা ধোঁয়াশার মতো ধুলোয় ঢেকে যাচ্ছে। লাল আর সবুজ সংকেত বাতি জ্বলছে পালা করে। তারপর হেলিকপ্টার থামল। দরজাটা খুলে গেল হাইড্রোলিক শব্দে। চোখে কালো শেডস, মুখে দৃঢ়তা, পায়ে স্পষ্ট ভার। বড় বড় পা ফেলে আগুনের দিকে এগিয়ে গেল অর্ণ। নিচে পড়ে থাকা শুকনো পাতা তার বুটের নিচে চুপচাপ চূর্ণ হয়ে গেল। অর্ণ থামল না, মাথা ঘোরাল না, কারো দিকে তাকালও না। জঙ্গলের শত শত মানুষ, যন্ত্র, সেনা, ডগ স্কোয়াড, অপারেটর সব এক মুহূর্তের জন্য থেমে গেল তার জন্য। অরণ্যের গভীরতার মাঝে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দোতলা ভবন। জঙ্গলের লতাপাতার ছায়ায় ঢাকা, কংক্রিটের উপরে সিমেন্টের প্লাস্টার খসে পড়েছে, শুধুমাত্র চার দেয়াল দাঁড়িয়ে আছে নিঃসঙ্গভাবে। অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশে, যেন সময় থেমে গেছে। মেইন ফটকটি বন্ধ, ভেতর থেকে কোনো আওয়াজও শোনা যায় না। বদ্ধ ঘরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তীব্র উত্তপ্ত তাপে কাছেও যাওয়া সম্ভব হচ্ছে না। এই আগুন যেন কিছু একটা গোপন রহস্য বয়ে নিয়ে আসছে, আর তার শিখা আকাশে মিশে যাচ্ছে। এমন পরিস্থিতিতে অর্ণ কোনো দ্বিধা ছাড়াই এক তীব্র লাথি মেরে অর্ধ পুরনো দরজাটিকে ভেঙে ফেলল। দরজা ভাঙার সঙ্গে সঙ্গে যেন অগ্নিদানবের মতো আগুন এক মুহূর্তে বাইরে বেরিয়ে এসে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিল। দরজার ধ্বংসস্তূপে আগুনের শিখা গলিয়ে গেল, যেন প্রাণঘাতী শ্বাস ফেলে, আর সবাই একে অপরকে টেনে হিঁচড়ে দূরে সরিয়ে যেতে চাইল। হঠাৎ অর্ণকে আগুন পেরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে দেখে চমকায় থমকায় সবাই। সাজ্জাদ, রেজা, সাদি, মারিদ, অভি সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। অর্ণ কাউকে পরোয়া না করেই ভেতরে ঢুকে পড়ল। অর্ণ ভেতরে ঢুকতেই অতি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল, যেটা এতক্ষণ বাহির থেকে শোনা না গেলেও এখন একবারেই স্পষ্ট। অর্ণ ঝড়ের বেগে পা ফেলে একটা বন্ধ দরজার সামনে দাঁড়াল। বন্ধ দরজার ভেতর থেকে ভেসে আসছে বিন্দুর ক্লান্ত ক্রন্দনরত স্বর, যে কাঁদতে কাঁদতে বলছে, কর্নেল সাহেব বব,
কোথায় আপনি? আমাকে বাঁচান। কেউ আছো? বাঁচাও আমায়। অর্ণ আর কিছু শোনার জন্য অপেক্ষা করল না, তীব্র এক লাথি মারতেই দরজা ভেঙে ধপাস করে হুমড়ি খেয়ে পড়ে গেল। বিন্দু চমকে উঠে তাকাল। সামনে অর্ণকে দেখতে পেয়ে কান্নার গতি বেড়ে গেল। অর্ণ দৃষ্টি স্থির হল বিন্দুর দিকে। হাত পিছনে মুড়ে চেয়ারের হাতলে বাঁধা। বিন্দু ছোটার জন্য ছটফট করতে করতে কাঁদছে। অর্ণ ব্যস্ত হাতে দ্রুত দড়ি খুলতেই বিন্দু অর্ণর বুকে হামলে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। সারাদিন না খেয়ে চেয়ারের উপর নেতিয়ে পড়ছিল বিন্দু, মনে মনে কতবার যে আল্লাহকে স্মরণ করছে। হঠাৎ আগুন লাগায় বিন্দু ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। একটিবার অর্ণকে দেখতে ইচ্ছে করছিল, মাকে রুহিকে দেখতে ভীষণ ইচ্ছে করছিল। বিন্দু হাউমাউ করে কাঁদলেও অর্ণর মুখবিবর দেখে কিছু বোঝা গেল না। অতিরিক্ত শান্ত যেন সে, শুধু তার অনিয়ন্ত্রণ স্পন্দন প্রক্রিয়া শোনা যাচ্ছে। অর্ণর হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে ছুটে চলেছে। বিন্দু অর্ণর বুকে লেপ্টে পিঠ খামচে ধরে ক্রন্দনরত কাপা কাপা গলায় থেমে থেমে বলল, আপনি আপনি এসেছেন কর্নেল সাহেব? আমি জানতাম আপনি আসবেন। এত দেরি কেন করলেন কর্নেল সাহেব? আগুন আগুন কর্নেল সাহেব, আমি মরে যা। বাকি বুলিটুকু বের হবার পূর্বেই অর্ণ বিন্দুকে শক্ত করে জড়িয়ে ধরে তার ঠোঁটে ঠোঁট চেপে ধরল। বিন্দুর কথা মাঝপথেই থেমে গেল, কিন্তু কান্নার দাপটে কেঁপে কেঁপে উঠছে। অর্ণর নিঃশ্বাস অশান্ত। চুম্বন করালো না, শুধু বিন্দুর মুখটা হাতের আজলার তুলে কপালের সঙ্গে কপাল আর ঠোঁটের সঙ্গে ঠোঁট চেপে রাখল। আগুনের উত্তপ্ত তাপ ক্রমাগত বেড়েই চলেছে। ভেতরে যে বিন্দু আছে সবাই ইতিমধ্যে ধরে ফেলেছে, আর এতেই অস্থির মেহেদী। সবাই বারণ করা সত্ত্বেও সে এক ছুটে আগুন পেরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। অর্ণ আর বিন্দুকে এভাবে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। পরমুহূর্তেই নিজেকে সামলে বিন্দুকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে গেল। বিন্দুর চোখে আতঙ্ক, শীর্ণ শরীরটা থরথরিয়ে কাঁপছে। ততক্ষণে চারদিকে আগুন এতটাই ছড়িয়ে পড়েছে, বেরোনোর আর পথ নেই। পোড়া গন্ধে বিন্দুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, আগুন, আমরা কি আর বেরতে পারব না কর্নেল সাহেব? অর্ণ বিন্দুর কপালের মাঝখানে প্রগাঢ় চুম্বন করে লম্বা দম নিয়ে বলল, রিল্যাক্স জান, আমি আছি না, আমি থাকতে তোর কিছু হবে না। বিন্দু শান্ত হতে পারে না। আতঙ্ক তার নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে এসেছে। ঠিক তখনই আকস্মিক ওপর থেকে মিথিলার চিৎকার শোনা গেল, বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করছে। বিন্দু চমকে উঠে মিথিলার কণ্ঠস্বর শুনে। মিথিলা আপু উপরে, ওনাকে রেস্কিউ করুন কর্নেল সাহেব। মিথিলার কথা কর্ণচোগরে পৌঁছাতেই অর্ণর শান্ত চাহনি তীক্ষ্ণ হয়ে উঠল। মিথিলার দিনের আলো থাকতে বেরিয়ে যাওয়ার কথা থাকলেও অতিরিক্ত নেশা করাই সময়ের বোধগম্য ছিল না। নিজের সাকসেস সেলিব্রেট করতে আজকে অনেক ড্রিঙ্কস করে ফেলেছে। তখন সঙ্গে প্রণালী থাকলেও সে সন্ধ্যার দিকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যায়। থেকে যায় শুধু প্রণালীর পূর্ব পরিচিত পুরুষ দুটো, যারা তাদের আদেশে বিন্দুকে অপহরণ করে এনেছে। তারাও নেশাগ্রস্ত ছিল, তবে জঙ্গলে মানুষের কথোপকথন, আকাশে হেলিকপ্টারের শব্দে তারা সতর্ক হয়। পূর্ব প্ল্যান অনুযায়ী বিন্দুর রুমে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। মিথিলা তখনও ঘরে ছিল। হঠাৎ আগুনের তাপ অনুভব করতেই নেশা উবে যায়, তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন সে বাঁচার জন্য ছটফট করে। বিন্দু ঘন ঘন শ্বাস নেয়। সারাদিনের না খাওয়া, আগুন দেখে আতঙ্কে প্যানিক করছে। তৃষ্ণায় গলা ফেটে চৌচির। মিথিলার আর্তনাদ শুনে অর্ণর বুক খামচে ধরে কাপা কাপা গলায় বলে, ওনাকে বাঁচান বাঁচান। ওল না বলতে বলতেই গা ছেড়ে ঢলে পড়ে বিন্দু দাঁড়ি। বিন্দুর নিঃশ্বাস চলছে খুবই ক্ষীণ। মিথিলা বাঁচার জন্য পাগলের মতো ছুটে আসে নিচের দিকে। সিঁড়ির কাঠের রেলিং পুরনো কার্পেটে আগুন জ্বলে দাউ দাউ করে। মিথিলা সিঁড়ির ওপরেই আটকে যায়। চিৎকার করতে করতে তার চোখ যায় নিচে বিন্দুর দিকে। অর্ণ পাজা কোলে করে আগুনের মধ্যে থেকে বের হয়েছে। মিথিলা একটুখানি বাঁচার আশায় আর্তনাদ করে উঠল, অর্ণ প্লিজ বাঁচাও আমাকে। অর্ণ কঠিন চোখে তাকালো উপরে। মৃত্যুর ভয়ে মিথিলা হাউমাউ করে কাঁদছে। অর্ণর নির্দয় মনে মায়া জাগে না। কেমন শক্ত গলায় বলল, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। নেচার লেটস নো ওয়ান গো আনঅ্যাকাউন্টেড। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। তোকে আমি নিজের হাতে ভয়ঙ্করভাবে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু দেখ, সৃষ্টিকর্তা আমার হাত নোংরা করতে দিল না। সে নিজেই তোর পাপের যজ্ঞ শাস্তি দিচ্ছে। আই হোপ যদি এখন থেকে বেঁচে ফিরিস আগে একজন ভালো মানুষ হবি।
অর্ণ চলে যাবার জন্য পা বাড়াতেই মিথিলা চিৎকার করে কেঁদে ওঠে। আমি তোমাকে ভালোবাসি অর্ণ, আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্যে করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, বাঁচাও আমাকে। অর্ণ তার গা ভর্তি ক্রোধ ও নিরাশার এক অদৃশ্য ভার নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, ভালোবাসা? ভালোবাসা কি জানিস তুই? সে তো তোর মতো ঘৃণ্য স্বার্থপরের বোঝার কথা না। তোর ভালোবাসা আসলে লোভ, দখল আর ভণ্ডামির মুখোশ। তুই যা করিস সেটা ভালোবাসা না, শিকার। বিকজ তোর ভালোবাসা শব্দটা শুধু একটি ভ্রান্ত ধারণা। তুই যা কিছু অনুভব করছিস তা মনের কোণে গহীনে লুকিয়ে থাকা কেবল স্বার্থপরতা আর লোভের একটি বহিঃপ্রকাশ। ভালোবাসা এক ধরনের পরিশুদ্ধ অনুভূতি, যেখানে অন্যের সুখ দুঃখে নিজেকে অনুভব করা যায়। কিন্তু তোর ভালোবাসা তো শুধু টাকা, প্রপার্টি আর ক্ষমতা অর্জনের অগ্রসর পদক্ষেপ। তুই অন্ধ হয়ে গেছিস, শুধু নিজের স্বার্থের পিছনে ছুটে চলেছিস। তোর স্পর্শেও অনুভূতি মরেই যায়। তুই কাউকে ভালোবাসতে পারিস না, কজ তোর ভেতর ভালোবাসা বলে কিছু নেই, শুধুই বিষ। অর্ণর ঘৃণা আর তাচ্ছিল্য বাক্যে শুনে মিথিলা কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাও অর্ণ, আমি আর কোনো দিন তোমাদের মাঝে আসব না। আমাকে মৃত্যুর যন্ত্রণা দিয়েছিস, আই ইউজড টু ফরগেট। তোকে আমি আবারও ক্ষমা করে দিতাম। তুই আমার কলিজায় হাত বাড়িয়ে ভুল করেছিস, যেই ভুলের ক্ষমা নেই। আগুন অলরেডি অর্ণর জিন্স প্যান্টে এবং বিন্দুর ঝুলে থাকা ওড়নায় লেগে গেছে। ভাঙ্গা দরজা পুড়ে ছাই হয়ে পড়ে আছে। অর্ণ বিন্দুর গা থেকে ওড়নাটা টেনে ফেলে দিয়ে এক ছুট লাগালো মেইন দরজার দিকে। ইলেকট্রিক সরঞ্জাম নেই দেখে শুধু পুরানো আসবাবপত্রের স্তূপ কাগজপত্র দাউ দাউ করে জ্বলছে। অর্ণ বিন্দুর মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে ছুটে বেরিয়ে গেল। অর্ণ এবং বিন্দুকে অক্ষত অবস্থায় দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতক্ষণ সাজ্জাদ রেজা আর সাদিদের প্রাণ আটকে ছিল গলায়। অর্ণ আদেশ করে গেছে দেখে কেউ ভেতরে যাবার সাহস করেনি। অর্ণর শার্টে আগুন লেগে পিঠের ফর্সা চামড়া ঝলসে যাচ্ছে। অর্ণ বিন্দুকে শুকনো পাতার ওপর শুইয়ে দিতেই মীরা আর রুহি কাঁদতে কাঁদতে ছুটে এলো। মীরা রুহি বিন্দুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সাদি মারিদ অভি সাজ্জাদ রেজা অর্ণকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অর্ণ তড়িঘড়ি করে পরনের শার্ট খুলে ফেলে দেয়। পিঠের অনেকটাই ঝলসে গেছে। বেরোনোর সময় একটা কাঠের খুঁটির মতো কিছু অর্ণর পিঠে পড়ে, তবুও বিন্দুকে ছাড়ে না। অর্ণ আগুন গায়ে নিয়েই বেরিয়ে আসে। অভি এক পলকে তাকিয়ে আছে আগুন জ্বলতে থাকা ঘরের দিকে। ও ভেতরে আছে, তাই না? অর্ণ তাকালো অগ্নিশিখায়, গম্ভীর গলায় ছোট করে বলে, এটাই ওর প্রাপ্য ছিল। অভির কথার পিষ্টে কিছু বলল না অর্ণ। এগিয়ে গেল বিন্দুর দিকে। বাহিরে সেনারা বসে নেই। বাতাসের প্রবাহে মুহূর্তেই তা আরও বিস্তৃত হয়। পরিস্থিতি দ্রুত সংকটজনক হয়ে ওঠে। ফায়ার সার্ভিস অনুপস্থিত, তাই দায়িত্ব বর্তায় সেখানে থাকা সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর। তারা দ্রুত এলাকা ভাগ করে নেয়। প্রথম দলটি শুরু করে আগুনের চারপাশে ফায়ার লাইন তৈরি, শুকনো গাছপালা, পাতা ও দাহ্য বস্তু সরিয়ে খালি মাটির একটা সীমা তৈরি করে, যাতে আগুন সেই রেখা পেরোতে না পারে। ইতিমধ্যে এয়ারফোর্সের হেলিকপ্টার দিয়ে বড় পানির ট্যাঙ্ক ব্যাম্বি বাকেট নিকটবর্তী জলাশয় বা ঝর্ণার সেই পানি সরাসরি আগুনের কেন্দ্রে ছুঁড়ে মারা হয়। একই সাথে কিছু সদস্য মাটি দিয়ে আগুন ঢেকে ফেলে, জ্বলন্ত জায়গায় অক্সিজেন প্রবেশ বন্ধ করাই আগুন ধীরে ধীরে নিভে যেতে থাকে। কোথাও আগুন কমে এলে সেখানে ভেজা বস্তা ও কাদা ছিটিয়ে মিনিট পাঁচেক এর মধ্যে আগুন সম্পূর্ণ নিষ্ক্রিয় করে ফেলা হয়। ভেতরে ঢোকে সেনা। ভেতর থেকে উদ্ধার করে মিথিলাকে। শরীরের ৮০% পুড়ে গেছে। জীবিত আছে এখনও। অভি এক পলক তাকিয়ে আর তাকাল না। বোনকে আদর যত্ন করে কোলে পিঠে করে বড় করছে। কিন্তু বোনটা মানুষ হল না। এই অবস্থায় দেখে মায়া হলেও কষ্ট হল না। আজকে যদি অর্ণ এখানে না থাকত তাহলে বিন্দু থাকত মিথিলার স্থানে। মিথিলাকে সঙ্গে সঙ্গেই হেলিকপ্টারে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আর দুর্বৃত্ত সেই ছেলে দুটোকে আর্মিরা আগেই ধরে রেখেছে। অর্ণ বিন্দুকে কোলে তুলে নিয়ে অচেতন বিন্দুর কপালে চুমু দিয়ে হেলিকপ্টারে ওঠে। যখন একটি অপ্রিয় লোকপ্রিয় হয়ে ওঠে, তখন সমস্ত অনুভূতি বিদঘুটে লাগে। অর্ণ কখনো বিন্দুর প্রিয় ছিল না, বরং অনেক সময়ই তার উপস্থিতি বিরক্তির মতো লাগত তার কাছে। নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া, জোর করা, কথায় কথায় ধমক দেয়া আর নিজের মতো করে সবকিছুকে গুছিয়ে নেওয়ার জেদ অর্ণর মধ্যে থাকে বিদ্যমান। তবুও আজ তার না থাকাটা যেন সবকিছুতেই অস্বস্তিকরভাবে স্পষ্ট। বিন্দুর কাছে শেখ বাড়িটা যেন কেমন ফাঁকা লাগে। প্রতিটি চুপচাপ দুপুর,
নিঃশব্দ সন্ধ্যা, এমনকি অকারণে বেজে ওঠা ঘড়ির টিকটিক শব্দ। সবকিছু মিলিয়ে এক ধরনের অদ্ভুত শূন্যতা তৈরি করেছে। বিন্দু বুঝে ওঠে না, ঠিক কি হারিয়েছে। মনের ভেতর কোথাও একটা জায়গা আছে, যা এখন ক্রমশ কেমন যেন চেপে বসছে। যেন অভ্যেসে গাথা কেউ আজ আর পাশে নেই। ঘুম পাগল বিন্দুর আজকাল আর ঘুম আসতে চায় না। মাতোয়ারা করা সেই ডিওর সোভাজ পারফিউমের করা ঘ্রাণ পাওয়া যায় না। একটা প্রশান্ত বুক বড্ড মিস করে। অর্ণর বুকে ঘুমিয়ে বদ অভ্যাস হয়েছে, এখন একা একা ঘুম আসতে চায় না। রুহি বলে তার সঙ্গে তার রুমে থাকতে, কিন্তু বিন্দু থাকে না। অর্ণর রুমেই ঘুমায়। দেয়ালে টাঙ্গানো অর্ণর ছবির সামনে দাঁড়িয়ে অভিযোগ করে, অভিমান ঝাড়ে। কিভাবে পারল তাকে একা ফেলে চলে যেতে। বিন্দু তাতে অভ্যস্ত হয়ে পড়েছে, জানে সে। কেন একটা বারও তার খোঁজ নিল না? কিসের এত ব্যস্ততা তার, যে গত 6 মাসে একবারও তার সঙ্গে কথা বলল না? যাবার আগে একবার বলে যাবারও প্রয়োজন মনে করল না। বিন্দু সেদিন জ্ঞান ফেরার পর আর অর্ণকে দেখেনি, সে নাকি খুব সকালে উঠেই চলে গেছে। সেদিন ভীষণ কষ্ট পেয়েছিল বিন্দু, বড্ড অভিমান জমেছে পাষণ্ড লোকটির ওপরে। মানছে সে অনেক দায়িত্বশীল মানুষ, হঠাৎ চলে যেতে হয়েছে, তাই বলে একবার ফোন করেও খোঁজ নিবে না। বিন্দুর ইয়ার ফাইনাল এক্সাম শেষ করে সে এখন ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্বামী স্ত্রীর অনেক কিছুই বোঝে সে। বড্ড অভিমান জমেছে পাষণ্ড স্বামীর ওপর। তার অনুপস্থিতি এমনভাবে অনুভব করাই, যেন সে ছিল, আর এখন নেই, এটাই ব্যথার। মানুষ হয়তো সবসময় ভালোবাসার জন্য কাউকে মিস করে না। কখনো কখনো কেবল অভ্যেসটাই এত গভীরে ঢুকে যায়, যে তার অভাবটাই হয়ে ওঠে একরকম অনুভব। এই যে প্রতিদিন অর্ণর বুকের মধ্যে মুখ ডুবিয়ে ঘুমিয়ে, অর্ণ আশেপাশে থাকলে একটা সুঘ্রাণ পেয়েছে, এখন আর পায় না। অর্ণর ব্যবহৃত জিনিসপত্র নাকে নিয়ে শুকে বিন্দু অর্ণর বালিশে মুখ গুজে ঘুমায়। বড্ড ভালো লাগে তার। কেন এমন করে জানে না মেয়েটি, সে অনেকদিন ধরে নিজেকে বোঝানোর চেষ্টা করেছে। এই টানটা ভুল, এই অনুভবটা ক্ষণিকের, নিছক একটা মোহ। কিন্তু যতদিন গড়িয়েছে, ততই হৃদয়ের ভিতর জমেছে এক অনিবার্য স্বীকারোক্তি। গভীরভাবে, অপ্রতিরোধ্যভাবে। প্রথমে বিন্দু মানতে চায়নি। ভিতরে বাধা ছিল, দ্বিধা ছিল, একটা ভয় ছিল অজানাকে ঘিরে। আর ঠিক যখন সে সমস্ত ভয় পেরিয়ে, সমস্ত সংশয় ভেঙে নিজের মনের দরজা খুলে দিয়েছে, ঠিক তখনই নির্দয় পাষাণ লোক তাকে ফেলে চলে গেল। বিন্দুর হৃদয়ে এক অদ্ভুত কষ্টের বোধ। একসময় যা ছিল তার জীবনের সবচেয়ে গভীর অনুভব, তা এখন বাতাসে মিলিয়ে যাওয়া ধোঁয়া। ভালোবাসার প্রতীক্ষা, দ্বিধা, সাহস, সবকিছু মিলিয়ে যে চূড়ায় সে পৌঁছেছিল, সেখানে দাঁড়িয়ে সে পায় শুধু নিস্তব্ধতা। রাত গভীর, বিন্দু প্রতিদিনের মতো অর্ণর ছবির সামনে দাঁড়িয়ে আছে। চোখ টলমল করছে তার। প্রতিবারের মতো করেই অভিমানী গলাতেই বলে, আপনি খুব খারাপ, শেখ নওফিল অর্ণ। খুব খারাপ আপনি। একটা মানুষকে নিজের প্রতি একাস্তম্ভ অ্যাট্রাক্টেড করে কিভাবে পালিয়ে যেতে হয় আপনি না থাকলে বুঝতেই পারতাম না। দূরেই যখন থাকবেন, তবে কেন ধরে বেঁধে আমাকে এই সম্পর্কে জোড়ালেন? নিজেতে অভ্যস্ত করলেন। আমার যে এখন আর ঘুম আসে না, এই দায় ভার কে নিবে? থামল বিন্দু, দুহাতে চোখের পানি মুছে ফেলে। সে কাঁদবে না এই কঠোর হনুমান মুখ লোকটির জন্য। যেখানে ইচ্ছা থাকুক, সেও তার মতো চলবে। নিজের ভাবনায় নিজেই হতাশ হল বিন্দু। নিজের মতো চলার আর স্বাধীনতা কই? লোকটি গেছে তো গেছে, তার গলায় ঝামেলা ঝুলিয়ে রেখে গেছে। অর্ণ যাবার আগে 4 জন বডিগার্ড রেখে গেছে। রুহি আর বিন্দু যেখানেই যায় তারা সেখানেই হাজির। প্রথমে বিন্দু কিছু না বললেও পরে খুব রেগে গিয়েছিল। 3 দিন কলেজেই যায়নি। সাজ্জাদ রেজাকে বললে তিনি স্পষ্ট বলেছে, অর্ণ রেখে গেছে, এখানে আমার কিছু করার নেই আম্মু। আপনার কিছু বলার থাকলে তাকে ফোন করে বলুন। বিন্দু হতবাক হয়ে বলেছিল, আশ্চর্য, আমি কি বাচ্চা নাকি? যেখানেই যাই পালোয়ানের মতো লোক হাজির হচ্ছে। দেখতেই তো আমার ভয় লাগে। আগামী কাল থেকে যদি তারা আঠার মতো লেগে থাকে তাহলে আমি আর কলেজে যাব না। তখন ভদ্রলোক বললেন, দেখুন আম্মু, আমি তো আর তাদের বারণ করতে পারবো না, তবে আমি আপনাদের থেকে দূরে দূরে থাকতে বলবো। আপনি নিশ্চিতে থাকুন, ওরা আর আপনার আশেপাশের থাকবে না। সত্যি সত্যিই এখন আর তারা সঙ্গে সঙ্গে থাকে না। তবে ওরা যেখানেই যায় তারা আশেপাশের দূরত্ব রেখে থাকে। বিন্দুর অসহ্য লাগে, তবে কিছু বলতে পারে না। বিন্দু পুনরায় অর্ণর ছবির দিকে তাকিয়ে বলল, আপনি খুব খারাপ কর্নেল সাহেব,
এখন থেকে আর আপনার জন্য ছটফট করব না। আপনার সাথে কথা নেই আমার, আজকের পর থেকে আর সেধে সেধে কথা বলতে আসব না দেখেন। ভাতের সূচনা। ভোরের প্রথম আলো জানালার পর্দা ছুঁয়ে নরম করে ঘরে ঢুকেছে। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে বিন্দু। রুমের ভেতর আবছা অন্ধকারে মোড়া। নির্জনতা ভেঙে হঠাৎই নাসারন্ধ্রে ভেসে এলো এক মধুর গন্ধ। অতি পরিচিত সেই সুঘ্রাণ, এই সেই সুভাষ, যেটা সে এতদিন বড্ড মিস করেছে, তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। অস্থির হয়েছে। ডিওর সোভাজ পারফিউমের কড়া ঘ্রাণ, মনে হচ্ছে একটুখানি স্মৃতি, যেন দূর কোনো চেনা সময় থেকে ফিরে এলো। বিছানায় ঘুমিয়ে থাকা বিন্দু হালকা নড়েচড়ে উঠল। মেয়েটির বুকখানা ধুক ধুক করছে, তার চোখের পাতাগুলো ধীরে ধীরে কাঁপল, তারপর ফট করে খুলে গেল বন্ধ চোখজোড়া। স্বপ্ন আর জাগরণে মিশে থাকা চোখে ধরা পড়ল জানালার ফাঁক দিয়ে আসা আলোয় চেনা জানা এক অবয়ব। ভুল দেখেছে ভেবে চোখ কচলে ঘন ঘন চোখের ডানা ঝাপটায়। পুনরায় একই কা দেখে চক্ষুযুগল বড় বড় হয়ে যায় মেয়েটির। অর্ণ দাঁড়িয়ে আছে রুমের বুক সেলফর কাছে। কালো টি শার্ট ট্রাউজার, চুলগুলো ভেজা ভেজা, ডান হাতে কফির কাপ, বা হাতে বুক শেলফ হাতড়ে কিছু দেখছে। অপ্রত্যাশিতভাবে অর্ণকে এত সকালে দেখে এক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইল বিন্দু। চোখের সামনে অর্ণকে দেখেও যেন বিশ্বাস করতে পারছে না। পুরো রুম জুড়ে ডিওর সোভাজ। এই গন্ধই যে তাকে ডেকে তুলেছে, ভোরের ডাকঘণ্টার মতো। বিন্দু বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে উঠে বসল। অর্ণ কফির কাপে চুমুক দিয়ে বিন্দুর দিকে না তাকিয়েই গম্ভীর শীতল গলায় বলে, গুড মর্নিং। বিন্দু এখনও হাঁ করে তাকিয়ে আছে। চোখের সামনে অর্ণকে দেখেও যেন বিশ্বাস করতে করে উঠতে পারছে না। সে এবার অবাক হয়ে বলে ওঠে, আপনি? অর্ণ ঘাড় ঘুরিয়ে চাইল বিন্দুর পানে। লম্বা চুলগুলো মেরি করা ছোট ছোট হেয়ার কপালের ওপর অগোছালো হয়ে আছে। ওড়নাবিহীন গতরে অর্ণর একটা টি শার্ট। চোখে মুখে বিস্ময়। অর্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে বিন্দুর আপাদমস্তক দেখছে। শান্ত গলায় বলে, ডিড ইউ মিস মি আ লট? বেশি মিস করেছিলে বুঝি? হঠাৎ অর্ণর এমন কথা আর ধারালো চাহনিতে বিন্দু নিজের দিকে তাকিয়ে চমকায় থমকায়। তড়িঘড়ি করে চাদর টেনে শরীরটাকে ঢাকতে শুরু করল। বিন্দু যতই বলুক আর কথা বলবে না, অভিযোগ করবে না, দিন শেষে সেই তো বড্ড বেশি মিস করে। রাতে কিছুতেই ঘুম আসছিল না, তাই অর্ণর ব্যবহৃত একটি মেরুন রঙের টি শার্ট পরছিল। মনে হচ্ছিল সে অর্ণর সঙ্গে লেপ্টে আছে। এখন কি হবে? বেশ অপ্রস্তুত হয়ে পড়ল বিন্দু। সে যদি জানত অর্ণ এভাবে উদয় হবে, কখনোই এটা পরত না। বিন্দু লজ্জা পেলেও অভিমানের কাছে সেটা টিকল না। বিন্দু অভিমান করে মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে রাখে। সে কথা বলবে না এই নির্দয় লোকটির সাথে। পরমুহূর্তে আবার ভাবল, যদি কিছু না বলে পাষণ্ড লোকটি মনে করবে সে সত্যিই তাকে মিস করেছে। বিন্দু তাই সাফাই দেয়ার ভঙ্গিতে বলল, আপনাকে মিস করতে যাব কোন দুঃখে। গরম লাগছিল, এটা হাতের কাছে পেয়েছি, তাই পরেছি। মিথ্যা কথা বলল বিন্দু। এই টি শার্ট অর্ণর আলমারি হাতড়ে বের করছে সে। তবে সেটা কিছুতেই বলা যাবে না। অর্ণ বিন্দুর কথা শুনে নিঃশব্দে মুচকি হাসল। বিন্দু চোখ বড় বড় করে তাকাল। সে কি সত্যি দেখছে? লোকটা হাসল। বিন্দু ফোলা ফোলা গাল দুটো ফুলিয়ে বসে রইল। অর্ণ একটা ফাইল বের করল। কফির কাপটা টেবিলে রেখে সোফায় বসল। বিন্দু তাকিয়েই রইল। গোলগাল ফর্সা মুখ, মোটা বাঁকানো ভ্রু যুগল, মুখে হালকা চাপ দাড়ি, ঠোঁট জোড়া বেশ পিঙ্ক। ছেলেদের ঠোঁট এতটা গোলাপি হয়? বিন্দু শরীরটা শিরশির করে উঠল। অর্ণকে এর আগে কখনো এতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়নি, দেখার ইচ্ছাও জাগেনি। আজকে কেন জানি দেখতে বড্ড ভালো লাগছে। লোকটি আসলেই নায়কের মতো দেখতে। সেই হ্যান্ডসাম লোকটি তার বর। দেখা শেষ। অর্ণর কথা শুনে ভরকায় বিন্দু। থতমত চোখে তাকালো অর্ণর দিকে। আশ্চর্য, লোকটা তার সামনে আসলো কখন? সে তো একটু আগেও সোফায় বসেছিল। বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে বলল, আজব তো। কি দেখার কথা বলছেন? অর্ণ কোনো প্রত্যুত্তর করে না। বিন্দুর অভিমান আরও গাঢ় হল। সেও অভিমান করে, আর কথা বলল না। বিন্দু অর্ণকে পাশ কাটিয়ে বিছানা থেকে নেমে যেতে চাইল, তবে বাধা পড়ল অর্ণর শক্ত বন্ধনে। বিন্দু নিজেকে ছাড়াতে চেষ্টা করে ছটফট করতে করতে বলে, ছাড়ুন, ছাড়ুন বলছি। অর্ণ বিন্দুর এলোমেলো চুলগুলো তর্জনী আঙ্গুল দিয়ে কানের কাছে গুজে দিতে দিতে বলল, এখনো ধরলামই তো না, আর ছাড়ুন ছাড়ুন করছ। বিন্দু অর্ণকে সরিয়ে দিতে চাইল। এত মাস কোথায় ছিল এত আহ্লাদি কথা?
বিন্দুর চোখে এক ধরনের শূন্যতা। অর্ণের উপস্থিতি যেন হঠাৎ করে তার বুকের ভেতর জমে থাকা সবকিছু এলোমেলো করে দিল। মাসের পর মাস, কোনো খোঁজ নেই, কোনো ব্যাখ্যা নেই, এখন ঠিক এমন এক মুহূর্তে যেন কিছুই হয়নি। অর্ণের মুখে এক অদ্ভুত স্বাভাবিকতা, চোখে কোনো প্রশ্ন নেই, অনুশোচনা তো নয়ই। আর এতেই যেন বিস্ফোরণ ঘটল বিন্দুর ভিতরে। সে ধাক্কায় অর্ণকে সরিয়ে দিতে চাইল সামনে থেকে। এক চিলতে নীরবতা ঝাপসা আলোয় ঘেরা ঘরটাকে আরও ভারী করে তোলে। শুধু দুজন মানুষ। বিন্দু অর্ণকে ঠেলে সরাতে সরাতে বলে ওঠে, সরুন, আপনার এই তেল মারা কথা একটুও ভালো লাগছে না আমার। কোথায় ছিলেন এতদিন? একবারের জন্যও মনে হয়নি আমার কথা? একবারের জন্যও খোঁজ নিয়েছেন আপনি আমার? কোথায় আছি, কেমন আছি? গত 6 মাসে 5 বার শপিং করেছ, 2 বার আলম ভিলায় গিয়েছ, 80 বার ফুটপাতে দাঁড়িয়ে ফুসকা খেয়েছ, 2 বার রান্না করতে গিয়ে হাত পুড়েছ, 3 দিন গিয়ে ফুপির কাছে থেকেছ, এন্ড 11 তারিখ লাস্ট পিরিয়ড শেষ হয়েছে। এই তোমার টোটাল 6 মাস, 182 দিন, 4383 ঘন্টা, 1,57,80,096 সেকেন্ডের হিসাব। আর কি খোঁজ নেইনি? অর্ণর কথা শুনে বড় বড় চোখে তাকাল। বৃষ্টিদের বাসায় যাওয়া, রাস্তার ধারে ফুসকা খাওয়া, শপিং করা, এসব না হয় বডিগার্ড ইনফর্ম করেছে। কিন্তু সে কবে পিরিয়ড হয়েছে এটা এই লোকটি জানল কি করে? লজ্জায় লালচে আভা ছড়িয়ে পড়ে বিন্দুর গোলগাল মুখশ্রীতে। বিন্দু চোরা চোখে রুমের আনাচে কানাচে চোখ বোলাতে লাগল। ঘরের ভেতরে যদি কোনোভাবে সিসি ক্যামেরা থাকে তাহলে সে শেষ। রুমে বসে চেঞ্জ করা থেকে অনেক কিছুই করেছে যেগুলো অর্ণর চোখে পড়া খুবই লজ্জাজনক। বিন্দু যখনই অর্ণকে খুব বেশি মিস করেছে অর্ণর পারফিউম স্প্রে করে সারা ঘরে ছড়িয়ে দিয়েছে। এই তো গতকাল রাতে কত অভিযোগ করল অর্ণর ছবির দিকে তাকিয়ে। তারপর কি করল? নিজের অজান্তেই অর্ণর ছবিতে চুমু খেয়ে ফেলল। সেগুলো যদি লোকটা জানতে পারে তার মান সম্মান থাকবে। তোর ভেতরকার কথা জানার জন্য আমার সিসি ক্যামেরার প্রয়োজন নেই বেকুব নারী। অর্ণর কথা শুনে বিন্দু মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবার তাকে বেকুব বলাতে গাল দুটো ফোলাল। সে কি বেকুব? বিন্দু অভিযোগ গলায় বলল, আমি মোটেও বেকুব নই। আপনিই খুব খারাপ, নির্দয়, নিষ্ঠুর কর্নেল সাহেব। আচ্ছা। বিন্দুর সঙ্গে দূরত্ব ঘোচাতে ঘোচাতে ছোট্ট করে বলল অর্ণ। বিন্দুর মনের গভীরে পালিত অভিমানীরা যেন খলখলিয়ে উছড়ে পড়ে। অর্ণর মুখে আচ্ছা শুনে রাগ হল। লোকটি তাকে আবার অবজ্ঞা করল। রাগে দুঃখে ব্যথিত হয়ে বলল, আপনি একটা পাষণ্ড পুরুষ। ছাড়ুন আমাকে। আপনার সাথে কোনো কথাই নেই আমার। ওকে, বাট আমার আছে। অর্ণর কথা শুনে বিন্দু বলে, আমার নাই, সরুন। কবর দেখলে কার না কান্না আসে? উফফ, ছাড়ুন তো। অর্ণ বিন্দুকে নিজের কাছে টেনে নিতে নিতে বিরক্ত গলায় শুধাল, বাইম মাছের মতো মোচড়া মুচড়ি করছিস কেন? বকছি, মারছি তোকে? বিন্দু সেই জেদ দেখিয়ে বলল, ছাড়ুন আমাকে। বিন্দু কিছুতেই আপোস করবে না এই নির্দয় লোকটির সাথে। কি করে পারল তাকে কষ্ট দিতে? নিষ্ঠুর পুরুষটির তার জীবনে আসার পর থেকে একের পর এক কষ্ট দিয়েই চলেছে তাকে। যখন তার কোনো গুরুত্বই নেই তার কাছে, তবে তার জীবনে আসার মানে কি? কেন নিজের প্রতি তাকে অভ্যস্ত করল? বিন্দুর আখি পল্লব টলমল করে উঠল। অর্ণ তাকিয়ে দেখল মেয়েটার অভিমানী মুখশ্রী। চোখের কোণে জমে উঠা বিন্দুক না। অর্ণ বিন্দুর বন্ধ চোখের পাতায় চুমু খেল। কেঁপে উঠল বিন্দু, সঙ্গে সঙ্গেই চোখ খিচে ফেলে। অর্ণ বিন্দুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সফেদ বিছানায়। বিন্দু ধরফরিয়ে উঠে বলে, আরে আরে কি করছেন? হুশ, ডোন্ট ডিস্টার্ব, ঘুমাবো। বিন্দু নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ চেষ্টা করল। মাত্র ঘুম থেকে উঠেছি আমি, আপনি ঘুমান। আমাকে ছাড়ুন। অর্ণ না ছাড়ল না, কোনো প্রতিক্রিয়া করল। বিন্দুকে সাপের ন্যায় পেঁচিয়ে চোখ বন্ধ করল। বিন্দু কিছুক্ষণ ছটফট করে শান্ত হয়ে গেল। নিজের অজান্তেই অর্ণর বুকের মধ্যে মুখ ডুবিয়ে দিল। মন ভরে অর্ণর শরীরের স্মেল নিঃশ্বাসের মাধ্যমে নিজের ভেতরে টেনে নিল। বড্ড বেশি ভালো লাগে এই ঘ্রাণটা। বিন্দু জড়িয়ে ধরতে গিয়েও থেমে গেল। লজ্জা আর সংকোচ বোধ করল। কেবলমাত্র অর্ণর বুকের মধ্যে চুপটি করে পড়ে রইল। অদ্ভুত এক মায় যেন অর্ণর এই সান্নিধ্যে সকল অভিমান মিলিয়ে গেল। হৃদয়ের গভীরে জমে থাকা দুঃখ, দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তি, সব যেন মুহূর্তেই হাওয়ায় উড়ে গেল। যেন তার উপস্থিতিই এক প্রশান্তির স্পর্শ, যেটা হৃদয়কে ছুঁয়ে দেয় নীরব অথচ গভীর কোনো ভাষায়। সে মুহূর্তে আর কিছুই ম্যাটার্ড না। না অভিমান, না কষ্ট, না অপেক্ষার দীর্ঘস্বর,
কেবল ছিল এক অপার শান্তি, এক নিঃশব্দ ভালোবাসার আশ্রয়। আদরের ছেলে ভোর রাতে বাড়ি এসেছে। সাজেদা বেগম সকাল সকাল উঠে নানা রকম রান্না করেছে। সবকিছু সদির পছন্দের। সাদি এসে টেবিলে বসে, সারফারাজ মুখ ভার করে বেশ অনহিয়া নিয়ে রুটি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছে। সাদি এক পলক চাইল ভাইয়ের দিকে। কিরে পুচকে, মুখটা অমন লটকে রেখেছিস কেন? সারফারাজ দেখতে গুলুমুলু, স্বভাব চরিত্র একদম সাদির বিপরীত। অতি আদরের এবং মায়ের আঁচলে বড় হলে যেমন হয়। সারফারাজ মুখ ভার করে বলে, এই বাসায় কেউ ভালোই বাসে না আমাকে। সাদির ভ্রু কুঁচকে যায়, ছোট ছোট চোখে তাকিয়ে বলল, সেটা কেন মনে হলো আপনার? মনে হবে না? টেবিল জুড়ে এত খাবার, অথচ আমার পছন্দের একটা খাবারও নেই। বড় ভাইয়ের কাছে সামান্য একটা প্লেস্টেশন 4 PS4 ডিভাইস চেয়েছি, আনল না। কেউ ভালোবাসে না আমাকে, কেউই না। সাদি হাসে ভাইয়ের অভিমান দেখে। সাজেদা বেগম সারফারাজের কানমলে দিয়ে বলল, পাজি ছেলে, ভাই কি বাড়িতে থাকে? সব সময় তো তোর পছন্দের মতো খাবার রাঁধি। কে বলেছে ভাই তোর ডিভাইস আনেনি? রুমের পড়ার টেবিলে প্লেস্টেশন ডিভাইস রাখাই আছে। সারফারাজ লাফিয়ে উঠে গদগদ কণ্ঠে বলে ওঠে, সত্যি সত্যি এনেছ ভাইয়া? এনেছিলাম তো, এখন মনে হচ্ছে না আনলেই ভালো হতো। সাদির কথা শুনে সারফারাজ ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলল, আমার সোনা ভাইয়াটা। সাদি অভিমানের ভান করে বলে, হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। সাজেদা বেগম সাদিকে আরেকটু তরকারি দিতে দিতে বলল, মারিদের নাকি বিয়ে ঠিক হয়েছে। ওর বাবা এসে বিয়ের কার্ড দিয়ে গেল। জবাবে সাদি খেতে খেতেই বলে, হ্যাঁ, আগামী পরশু বিয়ে। সাজেদা বেগম কিছু বললেন না, চুপ করে গেলেন। সাদি মায়ের ভারমুখ লক্ষ্য করে কপাল গোটায়। মারিদ বিয়ে করছে শুনে তুমি মন খারাপ করছো কেন? আশ্চর্য, ও বউ নিয়ে কি তোমার বাসায় উঠবে? শেষে মারিদ ও বিয়ে করে ফেলছে, অথচ তোর বিয়ের নাম তুললেই তুই বাড়ি মাথায় তুলিস। আমার কি পুত্রবধূ দেখার ইচ্ছে হয় না? আমি বেঁচে থাকতে কি তুই কখনোই বিয়ে করবি না? নাতি নাতনির মুখ কি মরার আগে দেখে যেতে পারবো না? বিয়ে করতে তোর সমস্যাটা কি সেটাও তো বলিস না। আর কতকাল এভাবে কাটবে তোর জীবন? সাদি বুঝল সাজেদা বেগমের অভিমান। সাজেদা বেগম ভাবলেন প্রতিবারের মতো এবারও সাদি বোধহয় রেগে যাবে। তবে এবার তাকে অবাক করে দিয়ে সাদি বলে ওঠে, বিয়ে করব না কেন? অবশ্যই বিয়ে করব। সাদির কথা শেষ হবার আগেই সাজেদা বেগম গদগদ কণ্ঠে বলেন, সত্যি তুই বিয়ে করবি বাবা? কেমন মেয়ে পছন্দ তোর বল, আমি তাহলে তোর জন্য মেয়ে দেখব। সাদি খেতে খেতে ভাবলেশীন ভাবে বলে, ঘরে মেয়ে থাকতে বাহিরে কেন দেখবে? ছেলের কথায় ললাটে বাজ পড়ে ভদ্র মহিলার। ঘরের মেয়ে বলতে সাদি কার কথা বলছে? তিনি কপাল গুটিয়ে বললেন, ঘরের মেয়ে বলতে কি তুই, তাবাস্সুম মিম ওদের কথা বলছিস? তোর কি ওদের মধ্যে কাউকে পছন্দ? তাবাস্সুম মিম হচ্ছে সাদির চাচাতো বোন, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাদি মায়ের পানে চেয়ে বলে, তোমার ঘরের মধ্যে মেয়ে থাকতে তুমি লাফ দিয়ে রাজশাহীতে গেলে কেন? ভদ্রমহিলার কপালের ভাঁজ দ্বিগুণ হল। সারফারাজ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল, যেন সেও গভীর ভাবনায় পড়ে গেল। সাজেদা বেগম পড়লেন মহা বিপাকে। সাদি মায়ের চিন্তিত মুখের পানে তাকিয়ে হেসে ফেলল। সাজেদা বেগম কিছু একটা ভেবেই ফট করে বলে উঠল, হ্যাঁ রে সাদ, তুই আমাদের রুহির কথা বলছিস না তো? বললেই কি, পুত্রবধূ হিসেবে পছন্দ হচ্ছে না? সাজেদা বেগম অবাক হল। তিনি অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, সাদ, তোদের মধ্যে কি কিছু চলছে? মা হয়ে ছেলের প্রেমের কথা শুনতে চাও? ছেলের নাটকীয় ভঙ্গিমা দেখে ভদ্রমহিলা থতমত খেয়ে গেল। তিনি বিশ্বাস করতে পারছে না। কিভাবে কি হলো কিছুই মাথায় ঢুকছে না। রুহি আর সাদি হচ্ছে সাপ আর বেজি, এদের মধ্যে প্রেম ভালোবাসা তো একেবারেই অসম্ভব। সাদি মায়ের হতবুদ্ধি মুখ দেখে মুচকি হাসল, তবে কিছুই বলল না, শুধু মাথা চুলকাল। সারফারাজ ঝটপট খাওয়া শেষ করেই ছুটে গেল নিজের কক্ষের দিকে। সাদির ততক্ষণে খাওয়া শেষ, ফোন বেজে উঠলে সেদিকে তাকিয়ে সাদিও উঠে গেল। সাজেদা বেগম হতবুদ্ধি ভাব সামলে ছেলের পানে চেয়ে হাসলেন, না, পুত্রবধূ হিসেবে ভাইজি খারাপ হবে না। সাদি ফোন কেটে দিয়ে কল ব্যাক করে। কয়েক মুহূর্তের মধ্যেই ওপাশ থেকে ফোন রিসিভ হল। রিসিভ হতেই সাদি আদুরি গলায় বলে উঠল, হেই জানেমান, হোয়াটসঅ্যাপ। সাদির কথা শেষ হতেই ওপাশ থেকে নারী কর্কশ কণ্ঠ উড়ে এলো, রাখুন তো আপনার জানেমান, অসভ্য ইতর বদমাইশ অসাধু লোক। আপনি বাড়িতে এসেছেন, একবারও বলেছেন আমায়? অন্যের মুখ থেকে কেন শুনতে হলো বলুন?
আকস্মিক এমন ঝাড়ি খেয়ে কপাল কুঁচকে যায় সাদির। কানের পর্দা বোধহয় বেয়াদব মেয়েটা ফাটিয়ে দিয়েছে। সাদি অলস ভঙ্গিতে কান ঝাড়ল। তবে আশ্চর্যের ব্যাপার হল সাদির বিন্দু মাত্র রাগ হল না। সে মুচকি হেসে পিঞ্ছো মেরে বলল, বলে আসলে কি করতি, চুমু খেতি? বললে এখন আসি? ওপাশ থেকে পুনরায় সেই কর্কশ কণ্ঠ ভেসে আসে, আপনি কোনো কথাই বলবেন না অসভ্য লোক, আপনার সাথে কথা নাই আমার। সাদি এবার নরম গলায় বলল, আচ্ছা সরি কলিজা, আমি আসছি, জাস্ট ওয়েট। আপনি শুধু শেখ বাড়িতে এসেই দেখুন না, আপনার ঠ্যাঙের টেংরি ভেঙ্গে হাতে ধরিয়ে দেব। ওপাশ থেকে ফোনের লাইন কেটে দিল, যা দেখে সাদি শব্দ করে হেসে উঠল। তার মহারানী বোধহয় বেশ খেপেছে এবার। রোদটা আজ যেন একটু বেশিই তেজি। ক্যাম্পাসের প্রতিটা গাছের ছায়া ছোট হয়ে গেছে, আর সেই ছোট্ট ছায়াগুলোতেই জড়ো হয়েছে ক্লান্ত মুখগুলো। তৃতীয় পিরিয়ডটা শেষে বিন্দু রুহি সোজা চলে এলো কলেজের পুরনো লাইব্রেরির পাশের আমগাছটার নিচে। কাঁধে ঝোলানো ব্যাগ, ঘামে ভেজা চুল আর পানির বোতল মুখে ঠেকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল রুহি, আজকের গরমে রীতিমতো ঝলসে যাচ্ছি। ক্যাম্পাসের পাথরের বেঞ্চগুলো এতটাই গরম হয়ে আছে যে কেউ সরাসরি বসতেও পারছে না। তবুও কলেজে ভালো লাগে ছাত্রীদের হাসাহাসি, ক্লাসের গুজব, আর সেই হঠাৎ করে পাশ দিয়ে হেঁটে যাওয়া কারো প্রতি চুপচাপ তাকিয়ে থাকা কিছু চোখ। একটু দূরেই দাঁড়িয়ে রোহানের সঙ্গে কথা বলছে বৃষ্টি। বেশ হেসেই কিছু একটা বলছে দুজনে, সেদিকে তাকিয়ে বিন্দু বলল, ওরা কি নিয়ে এত হাসাহাসি করছে রে রুহি? রুহি ঠোঁট উল্টে বলে, তুই যেখানে আমিও তো সেখানে, কিভাবে বলবো? হঠাৎ বিন্দুর চোখ পড়ল ক্যাম্পাসের অন্য প্রান্ত থেকে হেঁটে আসা মেহেদির দিকে। ছেলেটার বাজের মতো চোখ বৃষ্টির দিকে। বিন্দু এবার হেসে ফেলল, আজকে বৃষ্টির শেষ, ওর জম হাজির হয়ে গেছে। রুহিও তাকালো মেহেদির পানে। কি বলছি মনে রাখিস কিন্তু। রোহানের কথা শুনে বৃষ্টি হাসি মুখে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আমি নাম্বার এনে দিবনে, বাকিটা তোরটা তুই করে নিস। প্রথমে রোহান বৃষ্টির পিছনে ঘুরলেও এখন আর ঘোরে না। এক জায়গা থেকে রিজেক্ট হয়েছে বলে কি বেচারা সারা জীবন সিঙ্গেল থাকবে? তাই তো ঝটপট জুটিয়ে ফেলল নতুন গার্লফ্রেন্ড, সেটাও আবার বৃষ্টির এক কাজিন। আজকে তাদের মূল আলোচনা হচ্ছে সাহায্যে ফোন নাম্বার পাওয়ার। বৃষ্টি সাই দিল এনে দিবে। মেহেদি ওদের কাছে আসতে আসতে রোহান নাম্বার চাইল শুনল। সে মনে করল রোহান বৃষ্টির ফোন নাম্বার চেয়েছে এবং বৃষ্টি দিবে বলেছ। আর এতেই মেজাজ চটে যায় মেহেদির। এমনিতেও রোহানকে মেহেদি দুই চোখে দেখতে পারে না, তার অবশ্য কারণটা অস্বাভাবিক কিছু নয়। মেহেদি কাছে আসতে রোহান বলল, আসছি, ভালো থাক, বাই। বৃষ্টি হাত নেড়ে বলল, বাই। রোহান চলে যায় ওখান থেকে। মেহেদি জিজ্ঞেস করল, কিসের ফোন নাম্বার? কার ফোন নাম্বার চাইল ও? কারো না। বৃষ্টি মেহেদিকে ইগনোর করে চলে যেতে চাইল। মেহেদি পথ আগলে দাঁড়াল, রাগী কণ্ঠে বলল, তুই ওকে ফোন নাম্বার কেন দিবি? কিসের এত কথা ওর সাথে তোর? বৃষ্টি উল্টো রেগে গিয়ে বলে, সেটা জেনে তোর কাজ কি? মেজাজ খারাপ করবি না বৃষ্টি, ওকে কোনো ফোন নাম্বার টাম্বার দিবি না বলে দিলাম। দিলে খবর আছে তোর। মেহেদির কথা শুনে বৃষ্টি কপাল কুঁচকে বলে, দিলে তোর সমস্যা কি? দিন পেরিয়ে যাচ্ছে, মাস গড়িয়ে চলেছে, তবুও মেহেদি আর বৃষ্টির সম্পর্কটা যেন এক জায়গায় থমকে আছে। কিছুই বদলায়নি, না দূরত্ব, না নৈকট্য। মেহেদি ইদানিং নিজের অনুভূতির সংজ্ঞা বুঝতে পারছে সে আসলে কি চায়। আর বৃষ্টি, সে যেন প্রতিবারই একটু পেছনে সরে যায়। কেন এমন হয়, বৃষ্টি নিজেও জানে না। সে যেন ইচ্ছা করেই এড়িয়ে চলে মেহেদিকে। এভাবেই কেটে যায় দিন, মাস, অস্পষ্ট, অনির্দিষ্ট এক সম্পর্কের অপেক্ষায়। বৃষ্টি মেইন গেটের কাছে এগিয়ে যেতে নিলেই মেহেদি পুনরায় বাদ সাধল। তোর প্রবলেম কি বৃষ্টি? আমাকে ইগনোর করিস কেন? কোথায় ইগনোর করছি? কথা বলি না আমি তোর সাথে? এর থেকে বেশি আর কি কথা আছে আমাদের মধ্যে? বৃষ্টি ফের চলে যেতে চায়। মেহেদি বৃষ্টির হাতের কবজি টেনে ধরে ক্রুদ্ধ হয়ে বলল, ওই রোহানের জন্য তুই ইগনোর করছিস আমাকে? তাই তো। বৃষ্টি হাত ঝাড়া মেরে নিজেকে সরিয়ে নিল। এটা কলেজ মেহেদি, নিজের লিমিটে থাক। এখানে সবাই জানে না আমরা কাজিন। আমি চাই না তোর জন্য আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগুক। নিজের কথা শেষ হতেই হনহনিয়ে মেইন গেটের দিকে চলে যায় বৃষ্টি। মেহেদি ঠাই দাঁড়িয়ে রইল, চোখে মুখে স্পষ্ট আগুন তার। রুহি আর বিন্দু সবটাই দেখল শুনল। গোপনে দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো তারাও। এটা নতুন কিছু নয়।
জনের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতা এগুলো যেন ওদের নিত্যদিনের অভ্যাস হয়ে উঠেছে। এদের এই ঝামেলা কবে যে শেষ হবে আল্লাহ মালুল। বিন্দু মনে মনে প্রার্থনা করে একটা মিরাক্কেল ঘটুক ওদের জনের মধ্যে, একে অপরকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠুক, মিটে যাক সকল দ্বন্দ্ব, ঘুচে যাক সকল দূরত্ব। সন্ধ্যার ছায়া ঘনিয়ে এসেছে, ঘরের কোনায় ছড়িয়ে আছে হালকা হলদে আলো। লিভিং রুমের সোফায় পায়ের উপর পাতুলে বসে আছে বিন্দু, ফোনের স্ক্রিনে চোখ আটকে গেছে তার, এতটাই গভীরে যে আশপাশে কি ঘটছে তার কোনো খেয়ালই নেই। মেয়েটির ঠোঁটে এক চিলতে মিটমিটে হাসি, অদ্ভুত নরম, নীরব অভিব্যক্তি, যেন ফোনের ওপাশে কোনো গোপন সুখ খেলে যাচ্ছে। বিন্দু এতটাই ফোনে মগ্ন কেউ ডাকলেও হয়তো শুনবে না। এই মুহূর্তে বিন্দুর দুনিয়া শুধু তার হাতের মুঠো ফোনে, আর কিছুই নেই, কিছুই দরকারও নেই। হালকা আলোয় মোড়া লিভিং রুমে সব ছিল নিস্তরঙ্গ। ফোনের ওপাশ থেকে মেসেজ আসে, হেই জান্টুস। বিন্দু মেসেজ টাইপ করে পাঠায়, বলো সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কি সেটা জানো? বিন্দু মিটমিট করে হাসছে, চটপট করে লিখল, তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো শ্যামাঙ্গিনী। কথা শেষে কিছু বিস্ময়কর ইমোজি দিল। সুন্দরী হা রিয়েক্ট করে বলল, হব না বলছ? আমি কি এখনো সেই ছোট্টটি আছি? আসলেই সুন্দরী সেই ছোট্ট নেই, আগের থেকেও বেশ বুদ্ধিমতী এবং গায়ে পায়ে বড় হয়েছে। এই তো কিছুদিন আগেই ঢাকায় এসেছিল মামার বাড়িতে, তখন শেখ বাড়িতে এসেও সপ্তাহখানেক থেকে গেছে। রুহি এবং বিন্দুকে পেয়ে কি খুশি মেয়েটি। বিন্দুরও বেশ ভালো লাগে, তাই তো ভালোবেসে ডাকে শ্যামাঙ্গিনী। বিন্দু এখনও ফোনে চোখ বুজে বসে হাসছে মিটমিট করে, নিঃশব্দে। হঠাৎ একটা তীক্ষ্ণ, নির্ভুল বাজের ন্যায় থাবা ফোনটা তার হাতছাড়া হয়ে যায়। আকস্মিক এমন কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেল বিন্দু, চোখ তুলে তাকাতেই চমকে ওঠে সে। কিছু বলার আগেই তার নিঃশ্বাস আটকে আসে গলায়। সামনে দাঁড়িয়ে আছে অর্ণ, চোখ দুটি গভীর, মুখে কোনো কথা নেই, তবে তার চাহনিতে আছে অস্পষ্ট ধৈর্যের চাপা বিস্ফোরণ। বিন্দু এক মুহূর্তের জন্য নিস্তব্ধ। বিন্দুর বুকের ভেতর ঢক ঢক শব্দ যেন চারপাশে শুনতে পাওয়ার মতো জোরে বাজে। অর্ণ বিন্দুর পানে এক পলক তাকিয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখে। তার মুখে একটুও বিস্ময় নেই, একটুও তাড়া নেই, কিন্তু নিঃশব্দে ছড়িয়ে পড়ে এক ধরনের শীতল চাপ। বিন্দুর শখ করে ফেসবুক আইডি খুলছে নাজিবা, বিন্দু দিয়ে প্রোফাইল পিক দিয়েছে চুরি ভর্তি শুধু হাতের ছবি। প্রথমে অ্যান্ড্রয়েড ফোন চালানো রপ্ত করতে না পারলেও এখন বেশ ভালোই বোঝে বিন্দু। আরও খোলা আছে ইমু, হোয়াটসঅ্যাপ, টুইটার, কভার ফটো ওই একটাই। অর্ণ এক নজরে সবকিছুই দেখল। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। বিন্দুর বুকের ভেতর ধুরু ধুরু করে, ঠোঁট কাঁপে, কিন্তু সে কিছু বলে না, বলার সাহস পাচ্ছে না। আলো নিভে যেতে যেতে যেন অর্ণর মুখটাকে আরও স্পষ্ট করে তোলে। নীরব, স্থির, অথচ প্রশ্নবিদ্ধ। অর্ণ ফোন থেকে চোখ না সরিয়ে গম্ভীর আর ভারী গলায় বলল, তোকে ফোন কে দিয়েছে? বিন্দুর গলা শুকিয়ে যায়। সে একটু থেমে আমতা আমতা করে, এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিকে তাকিয়ে মিনমিনে গলায় বলে, আব্বু। অর্ণ কপাল কুঁচকে তাকায় বিন্দুর দিকে। অর্ণর চাহনি দেখে বিন্দু তড়িঘড়ি করে বলে ওঠে, আপনার আব্বু। অর্ণ শুনল, তবে প্রত্যুত্তরে কিছু বলল না আর। সে কিছু না বলে ফোনটা পকেটে ঢুকিয়ে নীরবে ঘুরে দাঁড়ায়। দৃঢ় পদচরণে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে থাকে। তার পা ফেলার শব্দই শুধু শোনা যায় ঘরজুড়ে। বিন্দু হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। অর্ণকে ফোন নিয়ে চলে যেতে দেখে পেছনে থেকে বিন্দু মৃদু গলায় চেঁচিয়ে বলে ওঠে, আরে আমার ফোনটা। ফোন নিয়ে যাচ্ছেন কেন? ফোন দিয়ে যান আমার। কিন্তু ততক্ষণে অর্ণ সিঁড়ির মাথায় পৌঁছে গেছে। হয়তো মেয়েটির কথা শুনতে পেল, হয়তো পেল না। বিন্দু হতবাক হয়ে ঠাই দাঁড়িয়েই রইল। ডাইনিং টেবিলে সবাই চুপচাপ খেতে বসেছে। প্লেটে খাবার পড়ছে, চামচের আওয়াজ মাঝে মাঝে ভাঙছে নিস্তব্ধতা। হঠাৎ সাজজাদ রেজা নরম অথচ বিস্ময়ভরা গলায় প্রশ্ন করলেন, অর্ণ, তুমি কি বিন্দুর ফোনটা নিয়েছ? বিন্দু মাথা নিচু করে বসে আছে, চোখ জোড়া লাল, ঠোঁট শক্ত করে কামড়ে ধরা। মেয়েটি অর্ণর থেকে ফোন আনার সাহস না পেয়ে সাজজাদ রেজার কাছে বিচার দিয়েছে। অর্ণ খেতে খেতে গম্ভীর আর শুষ্ক গলায় উত্তর দিল। খুব ভদ্রলোক একটু থেমে স্পষ্টভাবে বললেন, ওর ফোনটা ওকে ফেরত দাও। অর্ণ মাথা না তুলেই গম্ভীর গলায় বলল, ওর ফোনের দরকার নেই। যতদিন আমি আছি ততদিন তো নাই। সারা ঘর মুহূর্তেই জমে যায়। বিন্দুর চোখ ছলছল করে ওঠে,
সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে অর্ণর দিকে, কাদো কাদো চোখে, ঠোঁট কাঁপছে, কিন্তু কিছু বলার সাহস পায় না। সাজ্জাদ এবার একটু রুক্ষ হয়ে প্রশ্ন ছোড়েন, ফোন থাকলে প্রবলেম কি? অর্ণ এবার মুখ তুলে শান্ত কিন্তু দৃঢ় গলায় সুথাল, আমার বউ, আমি বুঝব। আপনি আমাদের মধ্যে আসবেন না। এক চিলতে নীরবতা ছড়িয়ে পড়ে টেবিল জুড়ে। ভদ্রলোক থেমে যান, আর কিছু বলার মতো শব্দ খুঁজে পান না। আর বিন্দু, সে যেন হঠাৎ গিলতে ভুলে যায়। চোখ বড় বড় হয়ে তাকিয়ে থাকে, কিন্তু মুখ খুলে হা করতেও সাহস হয় না। অর্ণর শেষ কথাটা যেন টেবিল জুড়ে ছড়িয়ে থাকা হালকা গুঞ্জনকেও থামিয়ে দিল। সবাই চুপ। আর বিন্দু, সে মুখটা ফ্যাকাশে করে বসে আছে, গাল ফুলিয়ে রেখেছে। স্পষ্ট অভিমান তার চোখে মুখে ছাপ ফেলে রেখেছে। খাওয়া শেষ অর্ণর এক ঢোক পানি খায়, তারপর চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার চলনে নেই কোনো তাড়াহুড়ো, কিন্তু এক অদ্ভুত ধরনের দৃঢ়তা আছে। সে টিস্যু দ্বারা হাত মুছতে মুছতে তীক্ষ্ণ দৃষ্টিতে এক ঝলক তাকিয়ে দেখে বিন্দুকে। নরম নয়, আবার নিষ্ঠুরও নয়, বরং নিয়ন্ত্রণে ভরা। গম্ভীর স্বরে বলে ওঠে, খাওয়া শেষ করে রুমে আসো। কোনো উচ্চ স্বর নেই, তবুও ঘরে যেন তাপমাত্রা এক ধাক্কায় কয়েক ডিগ্রি কমে যায়। অর্ণ চলে যায় গম্ভীর পায়ে, আর বিন্দু চুপচাপ বসে থাকে, কোনো উত্তর নয়, শুধু মুখে ঠোঁট ফুলিয়ে রাখা অভিমান আর ভিতরে জমে থাকা এক রাশনা বলা কথা। অর্ণর ঠান্ডা গম্ভীর কথাটা টেবিল জুড়ে ছড়িয়ে পড়তে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসে। বিন্দু লজ্জায় গলার নিচ পর্যন্ত লাল হয়ে যায়। মুখটা একটু নিচু করে ফেলে, চোখ নামিয়ে রাখে। গাল ফুলানো অভিমান যেন মুহূর্তেই গলে পড়েছে। পাশে বসে থাকা রুহি মিটিমিটি করে হাসে, চোখে চাপা মজা আর মুখে দুষ্টুমির ছায়া। সে কিছু বলে না, কিন্তু হাসিটা যেন বলে দেয়, হ্যাঁ হ্যাঁ সব বুঝি, সব দেখছি। সাজ্জাদ রেজা এমনভাবে উঠে দাঁড়ান, যেন কিছুই শুনেননি। চেয়ার সরানোর শব্দটাই যেন তাদের একমাত্র প্রতিক্রিয়া। তারা ধীর পায়ে টেবিল ছেড়ে বেরিয়ে যান, মুখে নিঃশব্দ ভদ্রতা ঝুলিয়ে। আর মীরা, সে খাবারের কাঁটা চামচ নামিয়ে চোখ দুটো একটু কুঁচকে তাকায় অর্ণর দিকে। এক ধরনের প্রশ্ন, এক ধরনের না পছন্দ, কিন্তু কিছু বলে না। মুখে তার নিজের ভাবনার তালা। চারপাশে শব্দ শুধু প্লেট আর চামচের, কিন্তু বাতাসে ঘোরে একটা দৃশ্যপট ববলের নীরব প্রস্তুতি। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে অর্ণর গম্ভীর কণ্ঠস্বর কর্ণোচ্চরে প্রবেশ করল, 5 মিনিটের মধ্যে রুমে না পেলে ঘাট ধরে নিয়ে যাব। এজ ইফ দ্য ওয়ার্ডস রিমেইন ইন মাইন্ড। অর্ণর সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। বিন্দু সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। মীরা রান্না ঘরের দিকে চলে যেতেই রুহি টিটকারি মেরে বলে, 5 মিনিটের মধ্যে রুমে না পেলে ঘাট ধরে নিয়ে যাব। আহ, কি ভালোবাসা ভাবা যায়। আমার গম্ভীর মুখ ভাইটা যে এত বউ পাগল হবে ভাবতেই পারিনি। যা যা রুমে যা, ফুল জামাইয়ের কথা অমান্য করলে পাপ লাগবে। বুঝলি? রুহির কথা শেষ হতেই বিন্দু ধুম করে রুহির পিঠে কিল বসিয়ে দিল। অসভ্য ছ্যামড়ি, মজা লস। ঠাট্টা বাদ দিয়ে ওই রাক্ষসে ব্যাটার থেকে ফোন আনব কি করে সেই আইডিয়া দে। রুহি পিঠ ঢলতে ঢলতে বলল, মারছিস কেন খাচ্ছার বেডি? অবলা পাইছিস? এই তেজ গিয়ে জামাইকে দেখাতে পারিস না? যা গিয়ে তার কাছে বল। বিন্দু মুখ লটকে বসে রইল। এত সাহস কই তার? বর্বর লোকটির গম্ভীর বদন চাঁদের ন্যায় মুখখানা দেখেই তুষরবাঙ্গ কাঁপা শুরু করে। রুহি বিন্দুর চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, চিন্তা করিস না, ফোন ইনভেস্টিগেশন করা শেষ হলেই দিয়ে দিবে। রুহির কথা শুনে বিন্দু কপাল কুঁচকে বলে, ইনভেস্টিগেশন? ইনভেস্টিগেশন কেন করবে? আমি কি তাকে রেখে প্রেম প্রতি করে বেড়াই নাকি আজব? আমি কিভাবে বলবো? আমার যা মনে হলো সেটাই বললাম। তুই গিয়ে ফোন চা, ফেরত দিলেও তো দিতে পারে। নিশুতি রাত, রুহি বেলকনির গ্রইল ধরে দাঁড়িয়ে আছে। চারদিকে গভীর নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে। আকাশটাকে মনে হচ্ছে বিশাল এক কালো চাদর, তার মাঝে ছড়িয়ে আছে অসংখ্য নক্ষত্রের হীরের দানা। বেলকনির গ্রইল ধরে দাঁড়িয়ে আছে রুহি। রুহির গতরে কোমর পর্যন্ত একটা কার্টুন আঁকাটি শার্ট পরা, ওড়না গলায় পেঁচিয়ে দুপাশে ফেলে রেখে কোমর ছুঁই ছুঁই চুলগুলো খোলা। ট্রাউজারের পকেটে ফোন, কানে ইয়ারফোন, গানের তালে তালে গুনগুন করে ঠোঁট নেড়ে গান গাইছে। হঠাৎ ঠাস করে একটা শব্দ হওয়ায় চমকে উঠল। বেলকনির আবছা আলোয় সাদিকে পড়ে থাকতে দেখল মেঝেতে। বেলকনির একপাশে খোলা, সেখান থেকেই এসেছে সে। রুহি চোখ বড় বড় করে একবার সাদির দিকে তো একবার উকি মেরে নিচে দেখল। লোকটি এই রাত দুপুরে পাইপ পেয়ে উঠেছে। সাদি উঠে দাঁড়ালো, রাগী চোখে তাকালো মেয়েটির পানে।
ধমক দিয়ে বলল, ফোন কই তোর? সারাদিন এত টেক্সট দিলাম, এত ফোন দিলাম, ধরলি না কেন? বিকালে দরজা আটকে ঘরে কি মরছিলি? রুহি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল, শুধু বলল না কিছু। সাদি রুহির কানে ইয়ারফোন দেখে কটমট করে তাকিয়ে কেড়ে নিয়ে বলল, আমি ফোন দিতে দিতে শহীদ হয়ে যাচ্ছি, আর এখানে বসে গান শুনছে। তুই জানিস কিভাবে চোরের মতো করে দেয়াল টপকে এসেছি? মনে হচ্ছে যেন আমি চুরি করতে আসছি। এখান কি চাই? চোরের মতো আসতেই বা হলো কোন প্রয়োজনে? কপাল কুঁচকে বলে ওঠে রুহি। সাদি এবার মাথা চুলকে দুষ্টু হেসে বলল, চাই তো অনেক কিছুই, তুইই তো দিচ্ছিস না। রুহি এবার তেতে উঠে বলে, এখানে কেন এসেছেন অসাধু লোক? আমি কেউ হই না আপনার। চলে যান, আপনাকে আসতে বারণ করছি না। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আমার ঠ্যাঙের টেংরি ভেঙ্গে দিবি তাই তো? তা ভাঙ, প্রবলেম নেই। তবে পাটা বাদ দিয়ে যদি খাট ভাঙার পারমিশনটা দিতি একটু ভালো হতো না বল? আর কত ওয়েট করব বিড়ালটা মারার জন্য? সাদির বেফাস কথা শুনে মেয়েটির কান গরম হয়ে উঠল। অপ্রস্তুত হয়ে নেতিয়ে পড়ল। এতদিন না হয় দূর থেকে লোকটার এমন সব মন্তব্য সহ্য করেছে, কিন্তু এবার? এখন তো তাদের সম্পর্কটা আর আগের মতো নেই। সেই আবছা, অনির্দিষ্ট পর্যায় পেরিয়ে এসেছে অনেক দূর। তারা এখন একে অপরকে গভীর ভালোবাসায় অনুভব করে, সম্পর্কের ভিত আরও মজবুত হয়েছে। গত 6 মাসে তাদের ভালোবাসা যে দ্বিগুণ হয়ে গেছে। একে অপরের সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখে তারা, দেখে একসঙ্গে ঘর বাঁধার, জীবন গড়ার। রুহি এলোমেলো দৃষ্টি ফেলে গলায় তেজ ঢেলে বলে, মুখে লাগাম দিয়ে কথা বলুন, অসভ্য লোক। সান্ডার নাতি, লাগাম টানাটানি পড়ে কর। আগে বল, সারাদিন আমাকে চরকির মতো ঘুরালি কেন? সাদির নরম ধমকে চুপসে গেল রুহি। গাল ফুলিয়ে বলল, কেন কথা বলবো? আপনার কাছে আমার কোনো মূল্যে আছে? যদি থাকতো তাহলে আপনি এসেছেন আমি জানতাম না? রুহির অভিমানী গলার স্বর শুনে সাদি দীর্ঘ শ্বাস ছাড়ে। নরম গলায় বলে, আমার ফোনে চার্জ ছিল না, তাই তো তোকে বলতে পারিনি। এবারের মতো মাফ করা যায় না, জানেমান? করাই যায়, একই ভুল দ্বিতীয় বার হলে আর ক্ষমা হবে না। আপনার বাহির এবং ভেতরকার সব কিছুই জানতে চাই আমি। আমার থেকে কিছু লুকানো যাবে না। ঠিক আছে? রুহির কথা শুনে সাদি রুহির নাকের ডগা টিপে বলল, হ্যাঁ হ্যাঁ বহুত বুঝেছি। কোনো কিছু গোপন করব না, পটি করা হিসু করা থেকে যখন যেটা করব সব কিছুই বলবো ওকে। দুষ্ট হেসে চোখ মারল সাদি। রুহি সাদির বাহুতে কিল মারতে মারতে দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য ইতর বদমাইশ অসাধু লোক। সাদি শব্দ করে হেসে উঠল। তার চোখ দুটো কুঁচকে গেল, ঠোঁটের কোণে টোল পড়ল। একটা নিষ্পাপ, দুষ্টুমিতে ভরা হাসি। সে যেন জানে, রুহি এমন কিছুতেই রাগ করবে না, বরং অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকবে, আর সেই অভিমানটাই তার কাছে সবচেয়ে প্রিয়। রুহি সত্যিই আর দেরি না করে গাল ফুলিয়ে ঘাড় ঘুরিয়ে বসে পড়ল। চোখে এক ধরনের মান ভরা উষ্মা, কিন্তু ঠোঁটের কোণে লুকোনো হাসিটা যেন চাইলেও আটকাতে পারছে না। রুহি সাদির হাসি দেখে তার দিকে তাকিয়ে থাকে, বড্ড ভালো লাগছে সাদির সঙ্গে এমন মধুময় সময় কাটাতে। সাদি তার রাগকে যত না ভয় পায়, তার চেয়ে বেশি ভালোবাসে এই ছোট্ট মান অভিমানকে। সাদির হাসি দেখে এবার আর গাল ফুলিয়ে রাখা যায় না। দুজনেই একসঙ্গে হেসে ওঠে। রুহির হাসি মিলিয়ে যায় সাদির দৃষ্টিতে। এক মুহূর্তের দুষ্টুমি, আরেক মুহূর্তে মিষ্টি ভালোবাসা, ঠিক এমনভাবেই তাদের সময় কেটে যায়। এই ছোট ছোট মুহূর্তেই জমে ওঠে তাদের ভালোবাসার গল্প, যা হয়তো খুব সাধারণ, কিন্তু তাতেই আছে একটা অদ্ভুত রকমের সত্যিকারের সুখ। মেহেদি বেকনিতে বসে বিষণ্ণ মনে আকাশের পানে চেয়ে বসে আছে। কোলের উপর রাখা গিটারের টুংটাং শব্দ কেমন অগোছালো বেসুরো হয়ে যাচ্ছে। গিটারে হাত চলছে কিন্তু মেহেদির মন অন্য কোথাও। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কর্কশ শব্দে বেজে উঠল মেহেদির ফোন। মেহেদি বিরক্ত হয়, ফোন সাইলেন্ট করার জন্য ফোন হাতে তুলতেই কপাল গোটাল। রোহান তাকে ফোন দিচ্ছে কিন্তু কেন? মেহেদি ঘড়ির কাঁটায় চোখ বোলায়, সময় প্রায় রাত 11টার ঘরে। মেহেদি ধরবে না করে কেটে গিয়ে ফোনটা পুনরায় বেজে উঠল। এই রোহানকে মেহেদি একদম সহ্য করতে পারে না। কেন পারে না সে জানে না। বৃষ্টিকে পছন্দ করে তাই। ভাবল হয়তো ইম্পর্ট্যান্ট, তাই ফোন রিসিভ করে কানে চাপে মেহেদি। সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে ভেসে আসে রোহনের অস্থিরতার স্বর। ভাই, তুই কি ঘুমাচ্ছিস? না, হাডুডু খেলাই। কি বলার জন্য ফোন দিয়েছিস সেটা বল। মেহেদির এমন জবাব শুনে ভরকায় রোহান।
নিজেকে ধাতস্থ করে বলে, আসলে বৃষ্টির সাথে একটু কথা ছিল, ওকে একটু অনলাইনে আসতে বলতে পারিস। ব্যাস এবার শেষ। এমনিতেই মেহেদীর মন মেজাজ ভালো নেই, তার উপর আবার রোহানের এই কথা। এবার যেন জলে পুড়ে উঠে মেহেদী। রোহান এখনও হ্যালো হ্যালো করে যাচ্ছে, যা শোনে না মেহেদী। সে ফোনটা ছুঁড়ে মেরে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। বৃষ্টি কখনো দরজা লক করে ঘুমায় না। মেহেদী হনহনিয়ে গিয়ে তীব্র ধাক্কা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করল। আচমকা বিকট শব্দে চমকে উঠে বৃষ্টি। মেয়েটি পড়ার টেবিলে বসে কিছু একটা করছিল, এই অসময়ে মেহেদীকে রেগে মেগে রুমে প্রবেশ করতে দেখে অবাক হল। সে কিছু বুঝে ওঠার আগেই মেহেদী ঝড়ের গতিতে এসে বৃষ্টিকে টেবিলের সঙ্গে চেপে ধরল। আকস্মিক এমন অপ্রত্যাশিত আক্রমণে চমকায় থমকায় বৃষ্টি। মেহেদী মেয়েটির বাহু খামচে ধরে ক্রুদ্ধ গলায় বলল, রোহান, ওই রাস্কেলটার সঙ্গে প্রেম মারাস? তোর এত প্রেম করার শখ? বিবাহিত হয়ে পরপুরুষের সঙ্গে নোংরামি করতে তোর লজ্জা লাগছে না? তুই কি ভুলে গেছিস তুই বিবাহিত, তোর ভাতার আছে? রাগে মেহেদী কাঁপছে। কি থেকে কি বলছে সেন্স নেই তার। মেহেদীর মুখে এমন জঘন্য কথা শুনে হতভম্ব হল বৃষ্টি। বৃষ্টি অবাক হয়ে বলে উঠে, কি বলছিস এসব? তোর মাথা খারাপ হয়েছে? মেহেদী আরও শক্ত করে চেপে ধরে বৃষ্টির বাহু। আমার মাথা শান্ত থাকতে দিচ্ছিস তুই? এই রাত দুপুরে ওই রোহান কেন তোর খোঁজ নিবে? এত কিসের কথা ওর সাথে? জানে মেরে দিব বৃষ্টি, ওর সঙ্গে কোনো ধরনের কথা বলতেই পারবি না তুই। বৃষ্টির কপাল কুঁচকে যায়। সে মেহেদীকে সরিয়ে দিতে দিতে বলল, কি করছিস? ছাড়, লাগছে। আমার কারো সাথে কোনো প্রেমের সম্পর্ক নেই। বৃষ্টির শরীরে লেগে টেবিল থেকে একটা মোটা ডায়েরি পড়ে গেল মেঝেতে। মেহেদী তাকালো সেটার দিকে, আপনা আপনিই হাতের বাঁধন শীতল হয়ে যায় দাড়ি। বৃষ্টি চমকে উঠে তড়িঘড়ি করে সেটা উঠিয়ে নিল। মেহেদী ললাটে ভাঁজ করে তাকিয়ে বলল, লুকাচ্ছিস কেন? এটার মধ্যে কি আছে দেখি। বৃষ্টি সেটা পেছনে লুকিয়ে আমতা আমতা করে বলল, কিছু না থাকলে ওটা লুকাচ্ছিস কেন? দেখি এদিকে দে। মেহেদীর কথা শুনে বৃষ্টি রেগে গিয়ে বলল, বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু মেহেদী, একটা মেয়ের রুমে পারমিশন ছাড়া এসে জোরজবরদস্তি করতে পারিস না তুই। আমি কিন্তু আব্বুকে চাচ্চুকে ডাকব। মেহেদী ডায়েরি নিতে চেয়ে বলে, ডাক, আজকে এর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। কি আছে এটাতে? ওই রোহান, ওই রাস্কেলটাকে নিয়ে কিছু, তাই না? বৃষ্টি ঝামটা মেরে মেহেদীকে সরিয়ে দিয়ে বলল, যার ইচ্ছা তাকে নিয়ে লিখছি, তোর কি? তোর কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলার। তুই ভুল বললি, আমার অধিকার আছে বৃষ্টি। মেহেদীর কথার পিষ্টে বৃষ্টি স্পষ্ট গলায় বলে, না, নেই, কোনো অধিকার নেই। নেই? ছোট্ট করে জিজ্ঞেস করল মেহেদী। জবাবে ফের বৃষ্টি বলে উঠল, না, নে। বাকি বুলিটুকু শেষ করার আগেই মেহেদী তার ঠোঁট আঁকড়ে ধরে। কথার স্রোত আচমকা থেমে যায় মাঝপথেই। মেহেদীর ঠোঁট বৃষ্টির ওষ্ঠে ছুতেই যেন সময় থমকে দাঁড়ায়। নিঃশব্দ সেই মুহূর্তে বৃষ্টির চোখ বিস্ময়ে বিস্ফারিত, দৃষ্টি অনির্দিষ্ট শূন্যে। হাত ফসকে মেঝেতে পড়ে গেল লাল কালো কভারের ডায়েরিটা। বৃষ্টির বুকের ওঠানামা আচমকাই গতি হারায়, শ্বাস যেন আটকে আসে। আঙুলগুলো অনিচ্ছাকৃতভাবে মুঠো হয়ে ওঠে, কাঁধ সামান্য কেঁপে ওঠে অবশ হয়ে। মেহেদীর চুমুর দৃঢ়তা আর তীব্র উপস্থিতি চারপাশের নিস্তব্ধতাকেও ভারী করে তোলে। মেহেদীর এই অপ্রত্যাশিত কাণ্ডে বৃষ্টির চোখ বিস্ময়ে বড় হয়ে আসে, ঠোঁটজোড়া স্থির, জমে ওঠা নিঃশ্বাস একেবারে বুকের মাঝে আটকে যায়। মেহেদীর স্পর্শে লেগে থাকে এক ধরনের অধিকার, যেন কোনো পূর্বঘোষণা ছাড়াই সে এই মুহূর্তের মালিক হয়ে উঠেছে। বৃষ্টির শরীর সামান্য পিছিয়ে যায়, কিন্তু হাতটা এগিয়ে এসে মেহেদীর বুকে থেমে থাকে। না ঠেলে সরায়, না টানে কাছে। ঠোঁটজোড়া মেহেদীর স্পর্শে এক মুহূর্তের জন্য সারা হারিয়ে ফেলে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে, নীরবতা এত ঘন যে একে ছুঁয়ে ফেলা যায়। বাইরের হুতুম প্যাঁচা জানালায় শব্দ তোলে, কিন্তু ভিতরে শুধু স্পর্শ, নিঃশ্বাস, আর এক অপার বিস্ময়ের থমকে যাওয়া সময়। বৃষ্টি যেন ঠিক বুঝে উঠতে পারে না, পালাবে নাকি হার মানবে এই চাপে। চোখের কোণে ধরা পড়ে এক ফোঁটা অনিশ্চয়তা, কিন্তু মুখে স্পষ্ট অভিভূত এক নিষ্পলকতা। নোনতা স্বাদ জিভে লাগতেই হুঁশ ফিরল মেহেদীর। সঙ্গে সঙ্গেই ছেড়ে দিল বৃষ্টির ওষ্ঠদ্বয়, কামড় পড়ে সামান্য কেটে গেছে বৃষ্টির ঠোঁট। বৃষ্টি আচমকা হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। মেহেদীর মনে অনুশোচনা জাগে, তবে সেটা তার জেদের কাছে হার মানে।
সে কোনো ভুল করিনি। মেহেদী বৃষ্টির হাত দুটো জোরপূর্বক সরিয়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে ঠোঁটের কাটা স্থানে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আশা করি ক্লিয়ার হয়েছিস আমার ঠিক কতটা অধিকার আছে তোর উপরে। নেক্সট টাইম আর অধিকার নিয়ে প্রশ্ন তুলবি না, এমন কিছু করে বসব যা তুই সহ্য করতে পারবি না। নিজের কথার সমাপ্তি টেনেই লম্বা লম্বা পা ফেলে চলে গেল মেহেদী। আর বৃষ্টি ঠাই দাঁড়িয়ে আছে, চোখ ফেটে জল অবিরাম গড়িয়ে পড়ছে। রুমে ঢুকে অর্ণকে কোথাও দেখতে না পেয়ে মুখে মনোমালিন্যের ছায়া নিয়ে বিন্দু বিরক্ত হয়ে অর্ণকে বকতে বকতে বিছানার এক কোণে গুটি-সুটি মেরে শুয়ে পড়ে। বিছানাটা এতদিন ছিল কেবল তার নিজের মতো এলোমেলো, আরামদায়ক, শান্তির জায়গা। এতদিন তো নিজের রাজত্বই ছিল এই বিছানাটা, নিশ্চিন্ত, একার জায়গা। এখন সেই স্বর্গেও অনধিকার প্রবেশ করেছে হনুমান মুখ লোকটি। এবার আর সেই নিঃসঙ্গ নিস্তব্ধ নিষ্প্রাণ ঘ্রাণহীন নেই, অবশ্য থাকবেই বাকি করে মালিক যে উপস্থিত। ভাবতেই অদ্ভুত লাগে বিন্দুর, এই লোকটি হঠাৎ কোথা থেকে এসে তার নিঃসঙ্গতা দখল করে নিচ্ছে। বিন্দুর আজগুবি ভাবনারা খুব বেশিক্ষণ টিকল না। বিছানার নরম কোল, ঘরের হালকা আলো আর দিনের ক্লান্তি একসাথে মিলে ধীরে ধীরে চোখে এনে দিল ঘুমের ছায়া। রাগ, বিরক্তি, অসন্তোষ সব মিলেমিশে একটা ভারহীন স্বপ্নে পরিণত হল। বিন্দু কখন যে ঘুমিয়ে পড়ল সে নিজেও টের পেল না। অনেক পরে অন্য রুমে ফিরে এলো। হালকা পায়ে হেঁটে ঘরে ঢুকে দেখল ঘুমন্ত বিন্দুকে। এক কোণে সুরক্ষিত একটা বলের মতো গুটিসুটি মেরে পড়ে আছে। মুখে হালকা বিরক্তির রেখা এখনও স্পষ্ট, কিন্তু ঘুমের নরম কোমলতা তা ছুঁয়ে দিয়েছে মায়ার মতো। অর্ণ শব্দবিহীন ঘরের বড় আলো নিভিয়ে দিয়ে ড্রিমলাইটটা জ্বালাল। একটা নরম, স্বচ্ছ, শান্ত আলো, যেটা যেন বিন্দুর ঘুম না ভাঙিয়ে অর্ণের উপস্থিতির জানান দিতে চায়। তারপর অর্ণ নিঃশব্দে বিছানায় উঠে পাশে শুয়ে পড়ল। ঘুমন্ত বিন্দুকে নিজের কাছে টেনে নিয়ে এলো বুকের গভীরে, যেন কোনো মূল্যবান জিনিসকে আগলে রাখছে। বিন্দু অচেতন ঘুমেও অনুভব করল সেই পরিচিত উষ্ণতা, সেই নির্ভরতার স্পর্শ এত দিন ঘুমের ঘোরেও বড্ড মিস করেছে। সে নড়েচড়ে এলো অর্ণর বুকের সঙ্গে মিশে যেতে, যেন এই প্রশান্ত বুকটাই তার চিরচেনা আশ্রয়। রাতটা কেটে যেতে থাকল নিঃশব্দে। ঘরের কোণে ড্রিমলাইটের ম্লান আলোয় আঁকা পড়ল দুটো মানুষের ঘনিষ্ঠ নিঃশ্বাসের ছায়া। যেখানে রাগ নেই, দ্বন্দ্ব নেই, আছে শুধু একটা অদৃশ্য বন্ধনের শান্তি। যেহেতু মারিদের হাতে গোনা স্বল্প দিনের ছুটি, তাই খুব তাড়াহুড়ো করেই বিয়েটা হচ্ছে। আগে থেকেই বিয়ে ঠিক করে রেখেছিল তার পরিবার, মারিদ এখনও দেখেনি কনে। সময় হয়ে উঠেনি, এটা পরিবারের ওপর ছেড়ে দিয়েছে সে, তারাই মেয়ে দেখেছে। মেয়ে সদ্য ডাক্তারি পাশ করেছে। পরিবার ভালো, মেয়ে ধার্মিক ভালো, এমনটাই বর্ণনা দিয়েছে মারিদের বোনেরা। মেয়ে আরাভের পরিচিত, যদিও মারিদ মোবাইলে ছবি দেখেছে বেশ ভালোই দেখতে। সময় বাঁচাতে দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নিয়েছে গায়ে হলুদ সঙ্গীত বিয়ের সবকিছু একসাথে হবে। আলাদা আলাদা আনুষ্ঠানিকতা করতে সময় প্রয়োজন, যে সময় ওদের হাতে নেই। বিয়ে, হানিমুন, বেশ সময়ের ব্যাপার, তারপর আবার বউ রেখে চলে যেতে হবে তার কর্মে। তাই এই সিদ্ধান্ত। সেই অনুযায়ী আজকেই গায়ে হলুদ ইভেন বিয়ে একসঙ্গে এক কমিউনিটি সেন্টারে হচ্ছে। বিন্দু খুব সুন্দর করে সেজেছে আজকে। বিন্দু সচরাচর তেমন একটা সাজগোজ করে না বললেই চলে। ওই ছিমছাম সাদামাটা সাজ তার আজকে কেন যেন মন চাইছে খুব যত্ন করে নিজেকে সাজাতে। মনের কথা শুনেছে বিন্দু নিজেকে পরীর মতো সাজিয়েছে। কিন্তু যার জন্য এত সাজসজ্জা সে কোথায়? বিন্দু পিলপিল পায়ে হেঁটে যায় বারান্দার দিকে এবং সেখানেই দেখা মেলে সাহেবের। নেভি ব্লু রঙের নিখুঁত ফিটিং 3 পিস স্যুট, শার্প কাটিং আর গুছানো প্রেজেন্টেশনে ঠিক যেমনটা একজন সেনা কর্মকর্তার সঙ্গে মানায়। ভেতরে হালকা অফ হোয়াইট শার্ট, সাথেই ম্যাচিং সিল্ক টাই। রঙে কোনো জাঁকজমক নেই, কিন্তু তাতেই যেন আত্মবিশ্বাসের দীপ্তি। কোটের বুকপ কেটে ভাঁজ করে রাখা পাতলা পকেট স্কয়ার, কবজিতে ধাতব বেল্টের ঘড়ি, সরল কিন্তু দৃষ্টিনন্দন। পায়ে চকচকে কালো অক্সফোর্ড শু, প্রতিটি ধাপে নিঃশব্দ শৃঙ্খলা। সব মিলিয়ে অর্ণর উপস্থিতি নির্ভরতা আর শালীনতার এক নিঃশব্দ ভাষা হয়ে উঠেছে। যদিও অর্ণ উল্টো দিকে ঘুরে আছে, তবে এতেই যেন বিন্দু মুগ্ধতায় ডুবে গেল। অসম্ভব সুদর্শন পুরুষ তার কর্নেল সাহেব। অর্ণ না তাকিয়েই গম্ভীর গলায় বলে, কি চাই, কি চাই? বিন্দুর চোখ কুঁচকে যায়। কতটা আনরোমান্টিক হলে এই ধরনের কথা বলা যায়? শাড়ি পরতে জানে না, তারপরও কতটা কষ্ট করে শাড়িটা পরল। কার জন্য? এই হনুমান মুখ লোকটির জন্যই তো, তাই না? অথচ পাজি লোকটি একটিবার তাকিয়ে দেখাল না।
কোথায় বউয়ের রূপ দেখে কপালে চুমু খাবে বলবে মাশা আল্লাহ, আর এই বর্বর লোকটাকে একবার দেখো তো, ঘাড় পর্যন্ত ঘোরালো না, ঠিক যেন তার পেছনে দাঁড়িয়ে একটা মানুষ না, বাতাসের দোলা। মেয়েটির নাকের পাতাটা রাগে ফুলে ফুলে এমন অবস্থায় পৌঁছেছে, মনের মধ্যে চলছে একটা মিনি ধ্বংসযজ্ঞ। ইচ্ছে করছে এই মুহূর্তে গম্ভীর অসহ্য লোকটার চুলগুলো মুঠো করে ধরে এক ঝাঁকুনি দিয়ে সব চুল ছিঁড়ে ফেলতে। বিন্দু মুখ লটকে বিড়বিড় করে আওড়াল, হনুমান মুখো, কাঠের খুঁটি, হৃদয়হীন, বুদ্ধিহীন, রোবটের আত্মীয় কোথাকার। তোর ভাবের কপালে উষ্টা, নিরামিষ নিম পাতার বড়ি। বুকের ভিতর রাগের ঢেউ খেলছে বিন্দুর, কিন্তু বাইরে থেকে সে এমন মুখ করে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি, যেন সে স্বয়ং ধৈর্যের লাউচারা গাছ। নিজের রাগ বিরক্তি সব গিলে ফেলল মেয়েটি, কি আর করার, এমন হনুমান মুখো লোক কপালে জুটলে জীবন্ত পানসে লাগবেই। বিন্দু সব ঝেড়ে ফেলে রিনরিনে গলায় বলল, শাড়িতে আমাকে কেমন লাগছে শেখ সাহেব? অর্ণ সাদির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। বিন্দুর কথায় হাত থেমে গেল তার, সে এবার ঘাড় ঘুরিয়ে চাইল বিন্দুর পানে। মেরুন রঙের হালকা শাড়ি, মসৃণ সিল্কের পরত যেন আলো ছুঁয়ে ফিরছে প্রতিটি ভাঁজে। শাড়ির পারজোড়ে সূক্ষ্ম জড়ি, যা মাত্র কাছাকাছি গেলে চোখে পড়ে, দূর থেকে শুধু একরকম স্নিগ্ধ আভা। কবজি পর্যন্ত ব্লাউজের ডিজাইনটি আধুনিক অথচ রুচিশীল, সৌন্দর্য। হাতে মোটা মোটা সোনার চুড়ি, কানে অর্ণর দেয়া সেই ডায়মন্ডের ছোট দুল, গলায় একটা পাথরের চেইন। মুখে হালকা সাজ, ডাগর ডাগর আখি পল্লবে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক। ঘন কালো লম্বা রেশমি খোলা চুলের একপাশে আটকানো একটি সাদা ফুলের ক্লিপ। আস্ত একটা পুতুলের ন্যায় লাগছে মেয়েটিকে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি হঠাৎই শীতল হয়ে এলো। কঠিন হয়ে থাকা চোয়ালে একরাশ নর্মতা নেমে এলো। সে ঢোক গিলে নিল। গলার কাছে অ্যাডামস অ্যাপেলটা ঘন ঘন উঠানামা করতে লাগল। দৃষ্টি সরিয়ে নিল অর্ণ, ভ্রু কুঁচকে অতি শান্ত গলায় শুধাল, তোকে শাড়ি পরতে কে বলেছে? খুবই জঘন্য লাগছে, যা গিয়ে চেঞ্জ করে আয়। বিন্দু এতক্ষণ আন্ত মাথায় চুপ করে দাঁড়িয়েছিল। কতটা যত্ন করে সাজিয়েছিল নিজেকে, শাড়ির রংটা পর্যন্ত ভেবে বেছে পড়েছিল। মনটা ভরে উঠেছিল একরাশ প্রত্যাশায়, একটা প্রশংসা পাবে বলে। কিন্তু হনুমান মুখো লোকটা কি করল? বিন্দু বিস্মিত হয়ে কপাল কুঁচকে বলে ওঠে, আপনি জানেন আমি কতটা কষ্ট করে শাড়িটা পরেছি। শাড়িটা পরতে গিয়ে আমার কি অবস্থা হয়েছিল? একা একা কত যুদ্ধ করে পড়লাম, আর আপনি এখানে এসে খাম্বার মতো দাঁড়িয়ে রইলেন। একটু সাহায্য পর্যন্ত ও করলেন না। শাড়ি পরানো তো জানেন না, তাই বুঝবেনও না আমার এই কষ্টটা। কথা থামিয়ে একটু হাঁপায় বিন্দু। মনে হয় যেন কথাগুলো বলতেই তার সমস্ত শক্তি ক্ষয় হয়ে গেছে। চোখ দুটোয় রাগ, অভিমান, একরাশ ক্লান্তি সব একসাথে। অর্ণ বিন্দুর অভিমানী মুখশ্রীর পানে চেয়ে ঠোঁট চেপে বাঁকা হেসে বলল, পড়াতে না জানলেও খুলতে কিন্তু ভালোই পারি, তুই চাইলে কন্টিনিউ করতে পারিস। অর্ণর ঠোঁটকাটা বেফাঁস কথা শোনার পর বিন্দুর গালে হঠাৎ লালিমার লহমা ছড়িয়ে পড়ল। হঠাৎ একটা মিষ্টি লজ্জার ঢেউ মেয়েটির শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। বিন্দু লজ্জায় গাল দুটো লাল করে, চোখ মাটিতে নামিয়ে আমতা আমতা স্বরে বলে, এত কষ্ট করে শাড়িটা পরেছি, সেজেছি, কোথায় আপনি প্রশংসা করবেন? ধ্যাত, আপনি একটা রসকসহীন মানুষ, কর্নেল। কথাটা বলতেই বিন্দুর মুখে অদ্ভুত একটা হালকা লজ্জা আর বিরক্তির মিশ্রণ ছড়িয়ে পড়ে। অর্ণ ঠোঁট কামড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বিন্দুর আপাদমস্তক নজর বোলায়। অর্ণ বিন্দুর গোলাপি রঙের লিপস্টিকে রাঙানো ঠোঁটে বৃদ্ধা আঙুল তুলে রাখল। বিস্ময় কেঁপে উঠল বিন্দুর তনুমন। চোখ খিচে পরনের শাড়ি খামচে ধরে সে। অর্ণ ধীরে ধীরে নিজের আঙুল বুলিয়ে দিল বিন্দুর ওষ্ঠে। ঠোঁটের উপর আঙ্গুল বুলিয়ে দিতে দিতে শীতল গম্ভীর গলায় শুধাল, সামলাতে পারবি তো? অর্ণর এমন ইঙ্গিতপূর্ণ কথা বুঝতে বিন্দুর বিশেষ বুদ্ধি খরচ করা লাগে না। বিন্দু কথার খেই হারায়, মুখে কিছু না বললেও ওর চোখে এক চমকে ওঠা স্পষ্ট হয়ে ওঠে। বিন্দুর কানে যেন ঝাঝা করে বাজে, অর্ণ সামলাতে পারবি কথাটা। মেয়েটার কান মুহূর্তেই লজ্জায় লাল হয়ে ওঠে না। হৃৎপিণ্ড যেন একটু তাড়াতাড়ি ধুকপুক করতে থাকে, নিঃশ্বাসটা আটকে আসে গলার কাছে। একটা শীতল স্রোত বয়ে যায় মেরুদণ্ড বেয়ে, আর ঠিক সেই মুহূর্তেই গাল বেয়ে নামে উত্তাপের তরঙ্গ। আঁচলটা আঁকড়ে ধরে সে, যেন নিজেকে আরও শক্ত করে মুড়িয়ে রাখতে চায় বাইরের চোখ থেকে। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটির কম্পিত ঠোঁটে। বিন্দু চোখ খিচে নেয়, মনের ভেতর যে আবেগের ঝড় উঠেছে, তার ছায়া লুকোনো যায় না। একদিকে অর্ণর স্পষ্ট নির্লজ্জতা,
আরেকদিকে নিজের দোল খাওয়া অনুভব, সব মিলিয়ে একটা গভীর অস্বস্তির মধ্যে গুটিয়ে যায় বিন্দু। হঠাৎ অর্ণর বা হাতের মুঠোয় থাকা ফোনটা কম্পন দিয়ে বেজে উঠল। অর্ণ বিন্দুর ঠোঁটের উপর থেকে হাত সরিয়ে গম্ভীর গলায় শুধাল, লিপস্টিক রিমুভ করে চুল বেঁধে হিজাব পরে নিচে আসো, কুইক। কথা শেষ করেই গটগট করে রুম থেকে বেরিয়ে গেল অর্ণ। আর বিন্দু ঠাই দাঁড়িয়ে রইল একই জায়গায়, একটুও নড়ল না। শরীরটা যেন হঠাৎ পাথর হয়ে গেল। অর্ণর মুখে এমন নির্লজ্জরকম স্পষ্ট কথা। এই মানুষটাই সারাদিন গম্ভীর মুখে ঘোরে, দরকার ছাড়া একটি শব্দও বেশি বলে না। সেই মুখ থেকে এমন ঠোটকাটা কথা শুনে রীতিমতো থমকে গেল মেয়েটা। নির্লজ্জ ঠোটকাটা অর্ণর থেকে গম্ভীর হনুমান মুখও অর্ণ ঢের ভালো মনে হচ্ছে। অর্ণর এমন ঠোটকাটা নির্লজ্জ কথা ঠিকঠাক হজম করতে পারে না মেয়েটি। বিন্দুর মনে হয় গম্ভীর মুখও অর্ণর থেকে ঠোটকাটা নির্লজ্জ অর্ণ বেশি মারাত্মক। হঠাৎ করে যেন একটা অচেনা ঝাপটা এসে পড়েছে বিন্দুর ওপর, গাল গলা পর্যন্ত ছড়িয়ে পড়ে সেই লালচে উত্তাপ। হৃৎপিণ্ড অদ্ভুতভাবে ধুকপুক করে ওঠে। কমিউনিটি সেন্টারের চারপাশে টানা আলো ঝলমল করছে, যেন তারার ঝিকিমিকি। সামনের ফটক থেকে শুরু করে মঞ্চ অবধি সোনালি হলুদ কাপড়ে মোড়া, ফুলে ফুলে সাজানো সবকিছু। বাঁশের ফ্রেমে গাঁদা আর রজনীগন্ধার মালা, কাঁচা হলুদের রং ছড়িয়ে ছড়িয়ে আছে প্রতিটি কোণায়। মহিলারা রঙিন শাড়িতে সেজে উঠেছে। পেজো, হলুদ, সবুজ, কমলা, এক একটা রং যেন গানের তালে তালে নাচছে। কাচের চুড়ির ঝংকার, আলতা রাঙা পা, খোপায় জড়ানো ফুল, এক একটা মুহূর্ত যেন ক্যামেরাবন্দী হওয়ার জন্য প্রস্তুত। মঞ্চে বসে আছে বরকনের দুই পরিবার দাঁড়িয়ে। মেয়েদের হাতে হলুদের থালা, মাথায় সোনালি টিকলি, গালে লাজুক হাসি। হলুদের ঘ্রাণ, মিষ্টির সুগন্ধ আর আতরের হালকা সুরভি মিশে আছে বাতাসে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠছে একনাগাড়ে, বাচ্চারা ছুটোছুটি করছে লাইন ভেঙে, কে যেন কানে কানে হেসে উঠছে পেছনে থেকে। ডিজে বাজাচ্ছে বাউন্সি বিট, মাঝে মাঝে মঞ্চে কেউ না কেউ উঠে নাচে দুই হাত তুলে, আরেকজন মোবাইল ক্যামেরা তাক করে রাখে। টেবিলের ওপর সাজানো আছে ফিরনি, পোলাও, মাংস, জিলাপি, ঝা চকচকে স্টিলের ডোমে ঢাকা। চায়ের স্টলে ভিড়, কেউ মুখে কাপ তুলে হালকা চুমুক দিচ্ছে, কেউ বা সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে শুধু। সব মিলিয়ে এক টুকরো সাজ। আলো, রং, গন্ধ, শব্দ আর মানুষে গা ভাসানো এক সোনালি উৎসব। বিন্দু গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে অর্ণর পাশে, মঞ্চে উঠে নাচছে মারিদের একদল কাজিন। সঙ্গে তাল মেলাচ্ছে রুহি আর বৃষ্টি। বিন্দুকেও অনেকবার নেয়ার চেষ্টা করছিল কিন্তু অর্ণর জন্য নিতে পারেনি। তার কাছে শত অনুরোধ করেও পায়নি পারমিশন। বিন্দু বিরক্ত হচ্ছে, এমন একটি অনুষ্ঠানে এসে কার ভালো লাগে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে। বিন্দু এক পর্যায়ে বিরক্ত গলায় বলেই ফেলল, অসহ্য, এভাবে কার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে? অর্ণ শীতল গলায় বলল, ভালো না লাগলে রুমে গিয়ে রেস্ট নাও। অর্ণর কথা শুনে বিন্দু আরও বিরক্ত হল। বিয়ে বাড়িতে এসে কে ঘুমিয়ে থাকে? সব উদ্ভাট কথাবার্তা এই লোকটির মুখ থেকেই বেরোয়। বিন্দু কিছুক্ষণ মোচড় করে মিনমিনে গলায় বলে, আমি একটু ওদের কাছে যাই না, কর্নেল সাহেব? না। অর্ণর স্পষ্ট কথা শুনে বিন্দু হতবাক গলায় বলল, কেন সবাই তো ওখানে, আমি গেলে কি এমন হবে? অর্ণ বিন্দুর পানে শান্ত চোখে তাকিয়ে গম্ভীর গলায় শুধাল, তুই আমার স্ত্রী, শেখ নওফিল অর্ণর স্ত্রী তুই। তোর চোখ, তোর হাসি, তোর নাচ, সব আমার জন্য। আমার স্ত্রী কখনো প্রকাশ্যে নাচানাচি করবে না। নাচতে ইচ্ছে হলে রুমে বসে নাচবি, আমি মন ভরে দেখব।